আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নবম দশম এসএসসি শিক্ষার্থীদের উচ্চতর গণিতের আজকে ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায় নাম্বার হচ্ছে 11.2। তো আমি প্রতিটা ক্লাসে এই বইটা নিয়ে আসার পিছনে একটাই কারণ যে আমার এই ক্লাসটা করার সময় অবশ্যই পড়ার টেবিলে যেন তোমার এই বইটা পাশে থাকে, কারণ আমি হচ্ছে এই বইটাকে ফলো করে হচ্ছে প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে সলভ করে দিচ্ছি এবং আমার ক্লাসের স্লাইডগুলো হচ্ছে কিন্তু পুরোপুরি এই বইটাই। তো এই জন্য এই ক্লাসটা করার সময় অবশ্যই এই বইটি তোমার পড়ার টেবিলে কিন্তু থাকতেই হবে, ঠিক আছে? তো আজকে আমরা দেখব 11.2। তো এই 11.2-এ আমরা আজ যাওয়ার আগে প্রথমে আমরা একটু বলে দিই যে তুমি আমার প্রতিটা ক্লাসের আপডেট বা তুমি আমার এই ভিডিওটা যখনই দেখো না কেন, তোমার প্রথম কাজ থাকবে হচ্ছে আমার যে একটা গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাওয়া, এবং সেই গ্রুপের লিঙ্কটা কোথায় পাবে? কমেন্ট সেকশনে অথবা আমাদের হচ্ছে ডেসক্রিপশনে তুমি কিন্তু এই গ্রুপের লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে, এবং এখান থেকে তুমি সকল ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবে। এবং আমাদের এই ক্লাসগুলোর উপরে কিন্তু কিছুদিন পর কিন্তু নোট চ্যালেঞ্জ হবে। তো এই নোট চ্যালেঞ্জগুলো কখন হবে, কোন সময় হবে, তা জানার জন্য অবশ্যই তোমাকে এই গ্রুপে যুক্ত থাকতে হবে। আর তুমি যদি আমাদের নোট চ্যালেঞ্জে অংশগ্রহণ করো তাহলে তোমাদের জন্য কিন্তু একটা ম্যাথ ইনফিনিটি ম্যাট্রিক্স বই কিন্তু গিফট থাকবে। অর্থাৎ তুমি যখনই আমার এই ক্লাসটা করো না কেন সুন্দর করে নোট করে রাখবে, যেন পরবর্তীতে নোট চ্যালেঞ্জ দেওয়ার সাথে সাথে তুমি যেন সেই ছবিগুলো আমাদের যে গ্রুপটা আছে সেখানে তুমি আপলোড করতে পারো, ঠিক আছে? এখন আমরা চলে আসবো হচ্ছে 11.2, এবং এই 11.2-এর তোমাদের বইয়ের কত নাম্বার পেজে রয়েছে সেটা আমি আগে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 256 এবং পেজ নাম্বার হচ্ছে 257। এই দুটা পেজের মধ্যে তুমি দেখবা যে তোমাদের টোটাল 10টা অঙ্ক রয়েছে, এবং এই 10টা অঙ্কের জন্য যা যা বেসিক দরকার, যতটুকু তোমাদের এক্সট্রা নলেজ দরকার সবটুকুই কিন্তু এই ক্লাসের মধ্যে পাবে। এবং যাদের ইংলিশ ভার্সন রয়েছে তাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে একটাই, সেই পেজ নাম্বারটা হচ্ছে 272 নাম্বার পেজ, ঠিক আছে? তো অবশ্যই তোমার পড়ার টেবিলে কিন্তু বইটা থাকতে হবে। তো আমাদের এই যে অঙ্কগুলো রয়েছে, তো এই অঙ্কগুলোর জন্য আমাদের যে বেসিকগুলো জানা দরকার, চলো প্রথমে আমরা সেই বেসিকগুলো আগে এক এক করে জেনে নিই, তারপর হচ্ছে আমরা অঙ্ক সমাধানে যাব। কেন আসলে ডিরেক্টলি অঙ্ক সমাধান করে দেওয়া আর গাইড দেখে অঙ্ক করা তো একই কথা, তাই না? তো এই অঙ্কগুলোকে কীভাবে আমরা খুব সহজ ওয়েতে করতে পারবো, কতটুকু আমাদেরকে এক্সট্রা নলেজ জানতে হবে, সেগুলো আগে প্রথমে জানতে হবে। এবং আমার এই ক্লাসটা করার পরে তোমাদের যে বই আছে, বইয়ের সামনে অনেকগুলো পেজে অনেক কথাবার্তা আছে, সেগুলো স্কিপ করলেও চলবে, কারণ সেগুলো তো এখানে থাকবেই, এর বাইরে আরও কিন্তু অনেক কিছু এখানে আমি এক্সট্রা তোমাদেরকে দিব, ঠিক আছে? তো চলো আমরা যদি 11.2-এ আমরা যদি একটু ধারণা নিই আমাদের এখানে আসলে কী কী আছে। আমাদের এখানে আছে পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, এগুলোই কিন্তু আছে। তো চলো এগুলো হচ্ছে কি কি উপায়ে বের করা যায় সেগুলো আমরা এক এক করে আগে দেখে নিই। তো প্রথমে আমরা একটু ছোটোবেলায় চলে যাব। ছোটোবেলার সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো ছোটোবেলায় আমরা কিন্তু বেশ কিছু ত্রিভুজের ক্ষেত্রফল শিখে আসছিলাম, তোমার মনে আছে কিনা আমি জানি না, বা ছোটোবেলা থেকেই কিন্তু এগুলোর ক্ষেত্রফল শেখায়। যেমন একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো সূত্রগুলো আমরা ছোটোবেলায় শিখে আসছিলাম। যেমন এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়ে থাকে এ বি সি, তার বাহুটা হচ্ছে কি দেখো, এইটার বিপরীত বাহু হচ্ছে এ, তারপর বি কোণে বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি, সি কোণে বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এটা যে একটা সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ, তাহলে তার ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 a স্কোয়ার। তাহলে এ হচ্ছে এখানে বাহু, অর্থাৎ তোমার যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য তুমি যদি জেনে যাও তাহলে চলবে। কেন? কারণ আমরা কিন্তু জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে a = b = c, অর্থাৎ তিনটা বাহুই কি হয় বলো তো? সমান হবে। এই জন্য তার নাম হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। এবং আমরা জানি যাদের কোণগুলো সমান, সো ওইটা নিয়ে কথা বলতেছি না, জাস্ট তার বাহু নিয়ে আমি কথা বলতেছি। এবং তার ক্ষেত্রফল হচ্ছে কি √3/4 a স্কোয়ার। এবার এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে তাদের বিপরীত যে বাহুগুলো আছে কে কে? এ আছে, বি আছে, সি আছে। তো এই জায়গাটাতে আমাদের দেখো বি আর সি হচ্ছে কি বলতো? ইকুয়াল। তো যদি আমাদের বি আর সি যদি ইকুয়াল হয়ে যায় আর এ যদি ইকুয়াল না হয়, তাহলে এটা কিন্তু একটা কি বাহু বলতো? এটা একটা কি ত্রিভুজ বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ।
তাহলে এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? তো চলো আমরা তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা একটু আগে দেখে নিই। তার সূত্রটা হচ্ছে আমাদের √4a² মাইনাস হচ্ছে b² আর সামনে হচ্ছে কি b/4। তো এখন তোমাকে জানতে হবে এখানে যে a কোনটা আর b কোনটা। মনে রাখবা যে এর পরিচয় হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর বি এর পরিচয় হচ্ছে ভূমি। তার মানে এখানে একটু বুঝে নাও যে আমাদের এ বলতে কিন্তু এখানে ভূমিকে বুঝাচ্ছি, এ হচ্ছে আমার ভূমি, আর বি আর সি বলতে কিন্তু একই বাহুর দৈর্ঘ্য বুঝাচ্ছে। তার মানে এটা দ্বারা কিন্তু এ কে বোঝানো হচ্ছে। তার মানে ব্যাপারটা এরকম না যে এ মানে হচ্ছে এ আর বি আর সি মানে হচ্ছে এই যে এইখানকার একটা বি সি। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে যে কোনো তোমার এ বি সি দিয়ে আমি এটাকে সংজ্ঞায়িত করলাম। তো এখন এখানকার এ আর বি এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে এই যে সমান সমান যে বাহুর দৈর্ঘ্য আছে, সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়, তুমি তাহলে এখানে 5 বসাইলা। আর বি তাহলে কোনটা? বি হচ্ছে এই যে অন্য যে একটা ভিন্ন বাহুর দৈর্ঘ্য আছে, সেই ভিন্ন বাহুর দৈর্ঘ্য এখানে বসে যাবে। সাবধানে 3, তাহলে এখানে তুমি 3² বসাবা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এরপর আমরা চলে আসি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, এটা যদি আমাদের সি হয়, তো একই রকমভাবে আমরা বললাম যে আমাদের তোমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের কি সি, এ বি সি। তাহলে সমকোণী ত্রিভুজ কেন? এটা সমকোণী ত্রিভুজ কেন? প্রথমত হচ্ছে তার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজ হওয়ার শর্তটা কি আমরা জানি? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রফল তুমি যখন বের করতে চাও, ক্ষেত্রফল বের করার সূত্র, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি হচ্ছে আমাদের বিসি আর উচ্চতা হচ্ছে আমাদের কি বলতো সি। তুমি এটাকে থিটা কোণ ধরলা। তাহলে এটা হচ্ছে প্রতিটা আলাদা আলাদা সূত্র। তো ছোটবেলা থেকে আমরা এই সূত্রগুলো একটু দেখে আসছি। তো এই সূত্রগুলো যে কোনো সময় তোমাকে তারা এমসিকিউ দিতেও পারে যে নর্মালি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটি নয় বা কোনটি হয়। তো তোমার যদি জানা থাকে তুমি খুব দ্রুত পারবা। কিন্তু আমার কথা হচ্ছে এগুলো তোমরা ছোটোবেলার সূত্র শিখে আসছি, তাহলে এগুলো দিয়েই কি এখন আমরা একদম 9, 10 আমাদের এসএসসি পরীক্ষা থেকে আমরা এই ক্ষেত্রফলগুলো দিয়েই কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব? উত্তর হচ্ছে না। এই সূত্রগুলো দিয়ে আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করব না। তারপর একটা তুমি খেয়াল করে দেখো যে প্রত্যেকটার ক্ষেত্রফলের জন্য কিন্তু আলাদা আলাদা সূত্র, এবং এই সূত্রগুলো মনে রাখা একটু টাফ। এবং দেখো এই সূত্রগুলো আমিও মাঝে মধ্যে ভুলে যাই। তাহলে একটা সহজ উপায় কি? সহজ উপায়টা এখন আমরা শিখবো যে আমাদের 9, 10 বা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য এই যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা খুব সহজে কিভাবে নির্ণয় করতে পারি তা এখন আমরা জানবো। তো এখন আমরা আমাদের বইয়ে চলে আসি, এটা ছোটোবেলার হিসাব কিতাব। তো আমাদের বইয়ে দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সাধারণত 3টা পদ্ধতি আছে, ওগুলা বাদ দিয়ে এর বাইরেও 3টা পদ্ধতি আছে। সেই 3টা পদ্ধতি কি কি? একটা হচ্ছে পরিসীমার সাহায্যে, একটা কি পরিসীমার সাহায্যে। পরিসীমা তো আমরা এর আগে শিখে আসছি যে 2a = a + b + c। একটা হলো পরিসীমার সাহায্যে, আরেকটা হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে, আর আরেকটা হচ্ছে নির্ণায়কের সাহায্যে, যেটা হচ্ছে আমাদের এইচএসসি টপিক। তো এটা আমরা এখানে শিখতে যাব না, এটা আমরা এইচএসসিতে গিয়ে শিখবো যে নির্ণায়কের সাহায্যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। বাট এই দুটা হচ্ছে আমাদের সিলেবাস, সিলেবাসে আছে 9, 10 এর সিলেবাসে আছে এই দুটা। একটা হচ্ছে পরিসীমার সাহায্যে, একটা হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্কের সাহায্যে। এখন তোমার আসলে তুমি এখন কোন নিয়মে পরীক্ষার হলে করবা? যদি তোমাকে পরীক্ষাতে তারা স্পষ্ট করে বলে দেয় যে ত্রিভুজের পরিসীমার সাহায্যে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো বা পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন তুমি হচ্ছে পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা। আর যদি প্রশ্নের মধ্যে না বলে দেয় যে কোন মাধ্যমে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা, তখন তুমি এই দুটার মধ্য থেকে যে কোনো একটা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলেই চলবে। সাধারণত এই পরেরটা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করাটা অনেক সহজ এবং অঙ্কটা ছোট হয়। ঠিক আছে? তো এখন আমরা দুইটাই দেখব, এই দুইটাই আমরা পদ্ধতি দেখব। তো প্রথমে চলে আসি পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো নর্মালি তুমি যে কোনো একটা ত্রিভুজ নাও। তা আমি র্যান্ডমলি একটা ত্রিভুজ নিলাম। এটা আসলে কোন সাইজের ত্রিভুজ বা কি ত্রিভুজ এটা আমি দেখতে যাব না। এটা তোমার সমকোণী হোক, সমদ্বিবাহু হোক, সমবাহু হোক বা বিষমবাহু হোক, যে কোনো হোক না কেন, আমি হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য আমি এখন ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা সূত্র তৈরি করব। তো ধরে নাও যে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। তাদের বিপরীত বাহুগুলোকে, এটা এ,
এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। তো প্রথমে আমি হচ্ছে পরিসীমা নির্ণয় করবো। প্রথমে কি নির্ণয় করবো? পরিসীমা। তো পরিসীমার সূত্র আমরা কিন্তু 11.1-এ দেখে আসছি যে পরিসীমা বলতে আমরা বুঝি হচ্ছে টোয়াইস এস, আর টোয়াইস এস মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় এটা আমরা জানি, কিন্তু দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু নির্ণয় করতে পারবো, এবং এই শীর্ষ বিন্দুগুলো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তো প্রথমে আমি হচ্ছে কি করলাম? পরিসীমাটা বের করলাম। পরিসীমা বের করা হয়ে গেল। এই পরিসীমা থেকে কি অর্ধ পরিসীমা বের করা যায় না? সেটা কিভাবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই হচ্ছে কত? 2। অর্ধ পরিসীমা আমি বের করে ফেলাম এখান থেকে, অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এটা। তো এখন এই পরিসীমা বের করলে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে না, তুমি পরিসীমা বের করছো। তো পরিসীমার সাথে ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র কানেক্টেড আছে, সেই সূত্রটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রফল এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। অর্থাৎ তুমি যদি পরিসীমাটা বের করতে পারো তাহলে প্রথমে সেই পরিসীমাটা লিখবা, মানে অর্ধ পরিসীমাটা। প্রথমে সেই অর্ধ পরিসীমা লিখবা, তারপর অর্ধ পরিসীমা থেকে হচ্ছে এ বাহুর দৈর্ঘ্য বিয়োগ করবা, অর্ধ পরিসীমা থেকে বি বাহুর দৈর্ঘ্য বিয়োগ করবা, অর্ধ পরিসীমা থেকে সি বাহুর দৈর্ঘ্য বিয়োগ করবা। করার পরে ক্যালকুলেটর চাপ দিবা, যা আসবে সেটাই অ্যান্সার, যাহা আসবে তাহাই অ্যান্সার। ঠিক আছে? তাহলে এই সূত্রটা খুব সুন্দর করে মুখস্থ রাখবা, এই সূত্রটা খুব সুন্দর করে মুখস্থ রাখবা। সূত্র হচ্ছে কি রাখবা? মুখস্থ রাখবা। তাই এটা গেল পরিসীমার সাহায্যে। আরেকটা নিয়ম শিখছিলাম যে স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তাই না? যে শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। তো তোমাকে প্রশ্নের মধ্যে তো 3টা শীর্ষবিন্দু দিয়ে দিবে। তো একটা হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, সি হচ্ছে x3 y3। 3টা শীর্ষবিন্দু তোমাকে দিয়ে দেওয়া আছে। তো এখন আমরা এখান থেকে বলবো ত্রিভুজ ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রফল একটাকে হাফ দিবা, তারপরে একটা নির্ণায়ক চিহ্ন দিবা, এটা হচ্ছে নির্ণায়কের চিহ্ন। তুমি এটা ওই তোমার মানে পরম মানও বলতে পারো, যে এটা এখান থেকে কখনো নেগেটিভ মান আসলে তুমি এটা কী করে দেবা? পজিটিভ করে দেবা। তো ধরুন এটা পরম মান। তো এখন তুমি এখানে কি করবা? এই যে শীর্ষবিন্দুগুলো আছে না, একটা একটা করে বসাবা। প্রথমে কি আছে? x1 y1, তুমি প্রথমে এখানে x1 y1 বসাবা। তারপর কি আছে? x2 y2, তারপর তুমি এখানে x2 y2 বসাবা। তারপর কি আছে? x3 y3 আছে, x3 y3 বসাবা। এবং প্রথমটা এখানে আবার তোমাকে রিপিট করে বলতে হবে x1 y1, পরেরটা তোমাকে আবার রিপিট করে কি বলতে হবে? x1 y1। এবং দেন তোমাকে হচ্ছে এখানে এটাকে ক্যালকুলেশন করতে হবে। কীভাবে ক্যালকুলেশন করবা? হাফ রেখে দিবা। তো প্রথমে তুমি আগে এভাবে যাবা, এভাবে গুণ করবা। এভাবে গুণ করলে কি হবে? যে x1 y2, তারপর একটা প্লাস দিবা, x2 y3, এটা একটা মুখস্থ করবা না, আবার একটা প্লাস দিবা, x3 y1। তাহলে এভাবে বের হইলো। এরপরে তুমি উল্টা দিক দিয়ে যাবা, উল্টা দিক দিয়ে যাবা। তো যখনই তুমি এভাবে উল্টা দিক দিয়ে যাবা তখন একটা মাইনাস দিয়ে দেবা, তখন একটা কী দিয়ে দেবা? মাইনাস দিয়ে দেবা। মাইনাস দেওয়ার পরে এবার তুমি বলবা হচ্ছে y1 x2, আবারও প্লাস y2 x3 প্লাস y3 x1, দেন ব্র্যাকেট ক্লোজ। তার মানে এগুলো কিন্তু সবই নেগেটিভ ভাইয়া। যখন তুমি এটাকে মাইনাস দিয়ে গুণ করবা সবই কিন্তু মাইনাস। তো তোমার বইয়ের মধ্যে তুমি সবগুলোতে মাইনাসও দেখতে পারো, বাট আমি মাইনাস কমন নিয়ে এখানে প্লাস করে দিচ্ছি। তো আমি যখন উপর দিয়ে যাব তখন আমি এখানে প্লাস চিহ্ন দিব, আর যখন আমি নিচ থেকে যাব তখন প্রথমে একটা মাইনাস দিয়ে বাকিগুলোকে আবার নর্মালি গুণ করে দিব, গুণ করে যোগ করে দেবো। তাহলে এখন তুমি এটাকে ক্যালকুলেশন করলে তুমি হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তো যদি এখান থেকে কখনো তুমি একটা নেগেটিভ মান পাও, যদি কখনো দুর্ভাগ্যবশত একটা নেগেটিভ মান পেয়ে যাও, তাহলে তুমি সেটাকে কী লিখবা? পজিটিভ লিখবা। কারণ ক্ষেত্রফল অলওয়েজ কী মান হয় বলো তো? পজিটিভ মান হয়। ক্ষেত্রফল কী মান হয়? পজিটিভ মান হয়। সো পরম মানটা দেওয়ার পিছনে একটাই কারণ, যে যদি কখনো নেগেটিভ চলে আসে ভেতর থেকে, সেটাকে তুমি যেন কী করতে পারো? পজিটিভ করতে পারো। ঠিক আছে? তাই এগুলো শীর্ষবিন্দু সাহায্যে। তো তোমার বইয়ের মধ্যে তুমি দেখবা যে একটা কথা বারবার লিখে আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো অনেকে বুঝে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে লিখতেছে কেন? ভাইয়া আমরা কিন্তু ত্রিকোণমিতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিক আর ঘড়ির কাঁটার দিক কিন্তু চিনে আসছি। তুমি একটু খেয়াল করে দেখো যে ঘড়ির কাঁটার বিপরীত দিক বলতে কোনটা বোঝায় আর ঘড়ির কাঁটার দিক বলতে কোনটা বোঝায়। তুমি যদি কখনো এভাবে ঘুরো, এভাবে যদি ঘুরো, এভাবে যদি তুমি ঘূর্ণায়মান থাকো, তাহলে সেটা বোঝায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক। আর যদি তুমি কখনো এমনি ঘুরো, নিচ দিক দিয়ে ঘুরো, এই দিক দিয়ে ঘুরো, তাহলে এটা বোঝায় ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক বোঝায়। তাহলে এখন তুমি যে এখানে স্থানাঙ্কগুলো লিখতেছো না, তুমি যে স্থানাঙ্কগুলো লিখতেছো সেটা এভাবে লিখতে হবে। দেখো এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কি? এই যেভাবে, এভাবে, এভাবে যাবে। তার মানে দেখো প্রথমে তুমি যদি x1 y1 নাও, তা
তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে কি বোঝায়? তোমাকে এইভাবে যেতে হবে, মানে এভাবেই তো, এই যে এইভাবে যেতে হবে। তো এইভাবে যাওয়া মানে কি জিনিসটা বলো তো? এই জিনিসটা সত্যছে না কেন? আচ্ছা, তো ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে তো এইভাবে, এই যেভাবে, এভাবেই তুমি যাও, এই যেভাবে এইভাবে যেতে হবে, এইভাবে যেতে হবে, তীরচিহ্নটা এইভাবে থাকবে। তারপর দেখো এ থেকে তোমাকে বিতে যেতে হবে, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আবার বি থেকে সিতে যেতে হবে, আবার সি থেকে এ, তারপর দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই জন্য আমি আগে এ বিন্দু স্থানাঙ্ক লিখছি, তারপর বি বিন্দু স্থানাঙ্ক, তারপর সি বিন্দু স্থানাঙ্ক, তারপর আবারও তুমি কি লিখছো? এ বিন্দু স্থানাঙ্ক লিখছো। অর্থাৎ প্রথমেটাকে তোমাকে আবারও রিপিট করতে হবে। কারণ দেখো ভাই, তুমি যদি একটা ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে আগে এ বিন্দু স্থানাঙ্ক লিখতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তারপর হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক, তারপর সি বিন্দু স্থানাঙ্ক, তারপর ক্ষেত্রফলের জন্য আবারও এখানে যেতে হবে তোমাকে, দেন তুমি তার ক্ষেত্রফল পাবা। এই জন্য এটাকে আরেকবার রিপিট করতে হয়। এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি চাইলে কি এই জায়গাটাতে x2y2 লিখতে পারবো না? তুমি x2y2 তখনই লিখতে পারবা যদি এই x2y2 তোমার প্রথমে থাকে। সাপোজ তুমি এখান থেকে তোমার যাত্রা শুরু করছো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবা, তার মানে এমনি যাইতে হবে তোমাকে। তাহলে আগে বি লিখবা, তারপর সি বিন্দু স্থানাঙ্ক লিখবা, তারপর এ বিন্দু স্থানাঙ্ক, তারপর দেখো আবারও তোমাকে শেষ করতে হবে কি? বি বিন্দু স্থানাঙ্ক থেকে। বা তুমি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এভাবে নেওয়া মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর তুমি যদি এভাবে যেতে দেখো, এরপরে সি, তারপর তুমি বি নিলা, তারপর তুমি এ নিলা, তার মানে এটা কিন্তু ভাই ঘড়ির কাঁটার দিকে, এটা করা যাবে না। ঘড়ির কাঁটার বিপরীত দিক নিয়ে তোমাকে কাজ করতে হবে, সেটাই তোমার বইয়ের মধ্যে থাকে। আর তোমরা এটাই বুঝো না যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলতে কি বোঝায়। তুমি তোমার মতো করে এবিসি নিবা, দেন তুমি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবা, মানে উপর এমনি এমনি ঘুরবা, তাহলে হয়ে যাবে। ওকে, আমরা যতটুকু শিখলাম ততটুকু দিয়ে দেখি আমরা আসলে কোনো অঙ্ক সমাধান করতে পারি কিনা। তা আমাদের বইয়ের যে অনুশীলনী 11.2 আছে, সেটা এখন তুমি একটু বইটা খুলে ফেলো। তো বইটা খুলে ফেলার পরে প্রথম অঙ্কের দিকে তাকাবা, পিছনে অঙ্কগুলোর দিকে তাকাবা না। কারণ আমরা যতটুকু বেসিক অর্জন করছি এটা দিয়ে দেখি আমরা কতটুকু সলভ করতে পারি। ঠিক আছে? তো প্রথমে আমরা যাই হচ্ছে 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্কে কি বলছে? এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, যথাক্রমে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু। তার মানে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আমাকে দেওয়া আছে। ক নম্বরে বলছে এ বি বিসি সি এ বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করো। তার মানে জাস্ট পরিসীমা নির্ণয় করতে বলছে। তো আমি প্রথমে বের করবো হচ্ছে 1 ক। তো 1 কয়ে আমাকে 1 নম্বরে কি কি বলছে? এ বিন্দু স্থানাঙ্ক -2,0, তারপরে বি বিন্দু স্থানাঙ্ক আমাকে তারা বলছে হচ্ছে 5,0, সি বিন্দু স্থানাঙ্ক আমাকে বলছে হচ্ছে 1,4। তো প্রথমে আমি হচ্ছে কি করবো? ক নাম্বারটা লিখবো। ক নাম্বার আমাকে কি বলছে? এ বি বিসি সি এ বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে আমি কি করবো? এ বি বাহু দৈর্ঘ্য নির্ণয় করবো। ভাই দেখো তো, এ বি বাহু দৈর্ঘ্য নির্ণয় করা মানে কি সি বাহু দৈর্ঘ্য নির্ণয় করা না? কারণ আমি তোমাকে বলছিলাম না যে এ বি, তারপর এখানে সি মিসিং আছে। সি মিসিং মানে কি? ছোট হাতে সি লিখতে হবে, ছোট হাতে সি লিখে দিলাম। তারপরে এ বি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে এখন তুমি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ওই যে সূত্র শিখে আসছো 11.1-এ। তাহলে হচ্ছে তোমার এই যে এখানে কিন্তু একটু চালাকি করবো। ভাই কি চালাকি করবেন আবার? দেখো তো ভাইয়া, কোটিটা কি একই রকম হয়ে গেছে না? কোটিটা কি একই রকম হয়ে গেছে না? হচ্ছে হ্যাঁ ভাই, কোটিতে একই রকম। তো কোটি যদি একই রকম থাকে তাহলে আমি কি বলছি ভাই? ভুজদ্বয়ের পার্থক্য, মডুলাস ভুজদ্বয়ের পার্থক্য, ভুজদ্বয়ের পার্থক্য। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? -7, তার মানে কত? 7। দেখছো কত সহজ? এ বি, তারপর কি করবো? বিসি করবো, বিসি। তো বিসি মানে মিসিং আছে কি? এ মিসিং আছে, এ মিসিং আছে। তাহলে এ হলো বাহুর দৈর্ঘ্য লিখবো। তারপর কি লিখবো? √, বি আর সি। এখানে কিন্তু কোনো কমন কোনো ভুজ বা কোটি নেই। তাহলে তুমি জাস্ট লিখবা ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কোয়ার। তাহলে দেখো তো কত আসতেছে? √, এখান থেকে হচ্ছে তোমার 4 মানে 16 যোগ হচ্ছে 16 মানে √32। ওকে, এরপর তুমি কি করবা? এরপর আমার হচ্ছে সি এ। সি এ, সি এ মানে কি? ছোট হাতের বি, ছোট হাতের বি। তাহলে এখন সি এ বাহু দৈর্ঘ্য আমি বের করবো। সি এ, তো এখানেও কোনো কমন ভুজ বা কোটি নাই। তাহলে আমি কি লিখবো? ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কোয়ার ফর্মুলা প্লাস কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কোয়ার। তাহলে -3² মানে হচ্ছে 9 প্লাস হচ্ছে 16, তাহলে হচ্ছে √25 মানে হচ্ছে কত? 5। ওকে, তাই দেখো আমার কিন্তু ক নাম্বারটা এখানে শেষ। যে আচ্ছা আরেকটু বাকি আছে, এ বি সি এর পরিসীমা নির্ণয় করতে বলছে। এখন তুমি বলবা ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, এর পরিসীমা, পরিসীমা, পরিসীমা। তো পরিসীমা মানে কিন্তু ভাই টোয়াইজেস, এটা একটু মনে রাখবে। পরিসীমা মানে কি? টোয়াইজেস। টোয়াইজেস মানে কি? এ প্লাস বি প্লাস সি। এখন তুমি 3টা ভাগে জাস্ট যোগ করবা, যে 7 যোগ 5 যোগ হচ্ছে √32। তাহলে হচ্ছে 7 5 যোগ করলে কত হয়? 12 যোগ হচ্ছে √32। এভাবে রেখে দাও। তুমি চাইলে এখানে 16 দুগুণে 32 লিখতে পারতা, যে 16 দুগুণে 32 মানে 4√2। তা আমি আর কিছু করলাম না, আমি এটাকে এইভাবে রেখে দিলাম।
আচ্ছা এবার যদি তুমি চাও তাহলে করতে পারো যে 12 যোগ হচ্ছে √32 মানে হচ্ছে 16 দুগুণে 32, তার মানে হচ্ছে 12 যোগ 4 √2, 4 √2 ভেঙে ফেললাম। তাহলে আমার ক নাম্বারটা এখানে শেষ। এবার তুমি চলে আসছো খ নাম্বারে। খ নাম্বারে আমি চলে আসি। খ নাম্বারে কি বলছে? একের খ খয়ে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে একটু আগে আমি লিখবো ক থেকে পাই হচ্ছে টোয়াইজ এস। আমি কত বের করছিলাম বলো তো ভাইয়া? 12 যোগ 4 √2, 12 যোগ 4 √2। তাহলে এখান থেকে আমি এস কি পাবো ভাইয়া? 2 দিয়ে ভাগ করে দেন। তাহলে 12 যোগ 4 √2 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এটাকে তুমি একটু ছোট করতে পারো কিভাবে ভাই? উপর থেকে তুমি একটা 2 কমন নিতে পারো, তাহলে তোমার হবে হচ্ছে 6 + 2 √2 ডিভাইড বাই 2। কাটাকাটি করলে হবে 6 + 2 √2। তুমি প্রথমে আগে অর্ধ পরিসীমা বের করবা। এরপরে তুমি জানো যে তোমার এর ভ্যালু কত। তুমি ক থেকে এ কত পাইছো বলো? এ পাইছো হচ্ছে তুমি √32। √32 মানে কত লেখা যায়? 4 √2। তারপর বি মানে কত? বি মানে আমি বের করছি 5। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু ভাই বের করছেন আপনি 7। সি এর ভ্যালু হচ্ছে কত? 7। তাহলে এ বি সি আমি এগুলো সব হচ্ছে ক থেকে পাইছি। এবার আমি লিখবো হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি ছিল? √এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস হচ্ছে কত? সি। এখন জাস্ট মানগুলো বসে আমি ক্যালকুলেট চাপবো। তো এস এর মান কত ভাই? 6 + 2 √2। তারপর হচ্ছে কি লিখবো দেখো? 6 + 2 √2 মাইনাস এর ভ্যালু কত? 4 √2। তারপর হচ্ছে আমার 6 + 2 √2 মাইনাস বি এর ভ্যালু কত? 5। তারপর হচ্ছে 6 + 2 √2 মাইনাস সি এর ভ্যালু কত? 7। এখন তুমি পুরোপুরি ক্যালকুলেটার ইউজ করবা, কারণ তুমি এটাকে হাতে কলমে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু বড় হয়ে যাবে। তো এই জন্য আমি সেফ জোনে থাকার জন্য কি করব? ক্যালকুলেটার ইউজ করব। ঠিক আছে? √196 আর এই 196কে করলে তুমি পাবা হচ্ছে কত? 14, অর্থাৎ 14 বর্গ একক। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে কি বলতো? 14 বর্গ একক। ঠিক আছে? 14 বর্গ একক। ওকে, তাহলে আমরা হচ্ছে পরিসীমা দিয়ে কিন্তু এটা ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারছি। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো যে ত্রিভুজটির ক্ষেত্রফল, তারা কিন্তু বলে নাই যে এই ক্ষেত্রফলটা তোমাকে কিভাবে নির্ণয় করতে হবে। তুমি চাইলে কিন্তু এখানে পরিসীমা ইউজ না করে তুমি কিন্তু এই জায়গাটাতে অন্য একটা, ওই যে আমরা যে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যে চিন্তা করছিলাম ওই নিয়মে তুমি করতে পারো। কিভাবে? চলো একটু আমরা দেখি যে এটাকে আমরা একটু বিকল্প নিয়ম দিয়ে করার একটু চেষ্টা করি। তাহলে আমি একটু লিখি যে একের খ বিকল্প নিয়ম। একের খ বিকল্প। তো সেটা দিয়েও দেখি আসলে 14 আসতেছে কিনা। হ্যাঁ, তো আমাদের সেটার সূত্র কি ছিল দেখো? ক্ষেত্রফল। প্রথমে হাফ নিবা, পরম মান নিলাম। তো এখন শীর্ষবিন্দুগুলো কি কি একটু বলো তো? -2, 0। তাহলে এখানে তুমি বলবো হচ্ছে -2, 0। তারপর কত আছে? 5, 0। তারপর হচ্ছে 1, 4। তারপর আবার কি লিখবো? -2, 0। তো এরপর আমরা কি জানি বলো তো? আমাদের ক্যালকুলেশন করতে হবে। চলো করে ফেলি। হাফ, তাহলে -2 এর সাথে 0কে গুণ করো আগে, তাহলে হচ্ছে 0, এভাবে গুণ করো। 4 5 কত হবে? 20 হবে। আবার কত হবে? 0 হবে। তো এরপর তুমি একটা কী করবে? মাইনাস দিবা। এবার তুমি কী করবে? নিচ থেকে গুণ করবা। তাহলে হচ্ছে 0 + 0 মাইনাস হচ্ছে কত? 8। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশনগুলো কত আসে? 20 মাইনাস হচ্ছে +8, একেবারে সুন্দর পজিটিভ আসতেছে। তাহলে এখান থেকে পাচ্ছি 28 মানে হচ্ছে কত? 14। তার মানে দেখো 14 বর্গ একক। তার মানে এভাবে করলে কিন্তু খুব সুন্দর করে তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারতেছো। তো যেহেতু তোমাকে বলেনি যে কীভাবে তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা, তার মধ্যে এখানে যে কোনো একটা নিয়ম অ্যাপ্লাই করলে চলবে। বা যদি স্পষ্ট বলতো খ নাম্বারে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে পরিসীমা সূত্র ব্যবহার করে, তখন কিন্তু আমরা পরিসীমা দিয়ে করতাম। তো যখন বলবে ত্রিভুজের ক্ষেত্রফল, তখন আমি যে কোনো নিয়মে করলেই চলবে। ঠিক আছে? তারপর আমি যে কোনো নিয়মে করলেই আমার অ্যান্সারটা ঠিকঠাক আসতেছে। এরপর তাহলে আমাদের 1 নাম্বার কমপ্লিট। 2 নাম্বারে গিয়ে দেখো বলছে নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে তারা বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কোন নিয়মে বলা নাই, তার মানে তুমি যে কোনো একটা নিয়মে করলেই চলবে। সো আমি এখান থেকে একটা করে দেবো, তোমরা একটা নিজেরা করবা। তো আমি করে দেবো তোমাকে 2 এর ক নাম্বারটা। 2 এর ক নাম্বার। তো ক্ষেত্রফল, তোমরা প্রথমে আগে শীর্ষবিন্দুগুলো সব লিখবা। ক্ষেত্রফল হাফ 2, 3, তারপর আছে কত? 5, 6,
5 6, তারপর আছে কত -1 4, আবার কি লিখবা 2 3, 2 3। তাহলে এবার তুমি গুণ করো, 6 দুগুণে কত লিখবা 12, একবারে করবা 6 দুগুণে 12, 4 5 কত 20, -1 আর 3 গুণ করলে কত হবে -3, একটা ফর্মুলা মাইনাস। এবার এভাবে গুণ করো, 3 5 কত 15, মাইনাস কত 6, 4 দুগুণে কত 8, ব্র্যাকেট ক্লোজ, হাফ। এবার তুমি এখানে যোগ করো, 20 আর 12 যোগ করলে কত হয় 32, 32 থেকে 3 গেলে কত হয় 29 হয়, মাইনাস এখানে একটু ক্যালকুলেশন করো, 15 থেকে 6 গেলে কত হবে 9, 9 আর 8 যোগ করলে কত হয় 17, তাহলে হচ্ছে -17, তাহলে হচ্ছে হাফ ইন্টু পজিটিভে আসবে এখান থেকে 17 18 19 মানে 12, মানে তুমি এখানে 6 বর্গ একক পাবা। তো ক্যালকুলেশন কিন্তু নিজেরা করার চেষ্টা করবা, 6 বর্গ একক, তারপরে এটাই অ্যান্সার। সো আমি চাই যে তোমরা হচ্ছে খ নাম্বারটা তোমরা হোমওয়ার্ক করবা, প্রত্যেকে খাতার মধ্যে লিখে নাও যে খ নাম্বারটা আমাদের নিজেদের করতে হবে, ঠিক আছে? কারণ তোমাকে প্র্যাকটিস করতে হবে, দিন শেষে যারা বেশি করে প্র্যাকটিস করবা তারাই কিন্তু পরীক্ষার হলে ভালো করতে পারবা। এরপরে কি বলছে দেখো, দেখাও যে ABCD বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু AC ও BD কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, সামান্তরিকটি ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো পরে যেগুলো আছে এগুলো সবই আসলে চতুর্ভুজ সংক্রান্ত। তো আমরা তো ত্রিভুজের বেসিকটা শিখছি, চতুর্ভুজের কোনো বেসিক এখনো শিখি নাই। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এখন পরের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে অবশ্যই কী জানতে হবে, আমাদেরকে অবশ্যই হচ্ছে চতুর্ভুজের যে বেসিকগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তবে সেটা যাওয়ার আগে তোমাকে আমি হচ্ছে সুন্দর একটা শর্টকাট শেখাবো। এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখলাম না, এটা আমরা শূন্যকরণ পদ্ধতির মাধ্যমে করতে পারি। এবং এই শূন্যকরণ পদ্ধতিটা শুধুমাত্র হচ্ছে MCQ এর জন্য। কিসের জন্য? MCQ এর জন্য, MCQ এর জন্য। এবং এই শূন্যকরণ পদ্ধতির মাধ্যমে করলে অঙ্কটা একটু ছোট হয়ে যায়। যেমন দেখো এই জায়গাটাতে একটু তাকাও, আমি তোমাকে একটু বলি আগে। আমাদের এখানে কয়টা কলাম ছিল, এটা কলাম বলে, 1টা 2টা 3টা 4টা কলাম। তো কলাম যত বড় হবে তোমার অঙ্ক কিন্তু তত বড় হবে, এবং কলাম যত ছোট হবে, যদি সাপোজ তোমার 2টা কলাম থাকতো, তুমি জাস্ট এমনি গুণ করলে কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারতা। ধরে নাও তোমার প্রথম কলামটা নাই আর 4 নম্বর কলামটা নাই, এগুলা হাওয়া হয়ে গেছে। তাহলে তোমাকে যদি আমি এতটুকু দিতাম, তুমি খুব সুন্দর করে কি অ্যান্সারটা বলে দিতে পারতা না? হ্যাঁ ভাইয়া, খুব সুন্দর করে পারতাম। তার মানে আমাদের শূন্যকরণ পদ্ধতির কাজ হচ্ছে এটাই, যে কলামগুলোকে নাই করে ফেলা, মানে বাদ দিয়ে দেওয়া। কারণ যেমনি তেমনি তার বাদ দেওয়া যাবে না, একটু বুঝে শুনে বাদ দিতে হবে। তো আমাদের শূন্যকরণ পদ্ধতি মানে হচ্ছে কলামকে কমায় ফেলা, কমায় ফেললে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তো আমরা এই অঙ্কটাই আমি হচ্ছে তোমাদের আবার শূন্যকরণ পদ্ধতির মাধ্যমে করে দিব। সো বিন্দুগুলো কী ছিল, 2, 3, 5, 6। যেমন A একটা বিন্দু 2, 3, B একটা বিন্দু 5, 6, C একটা বিন্দু হচ্ছে -1, 4, -1, 4। তো এই যে 3টা বিন্দু তোমাকে আমি এখানে দিছি, তোমার প্রথম কাজটা হচ্ছে যে কোনো একটা বিন্দুকে 0, 0 বানায় ফেলা। এখন কাকে 0, 0 বানাবো পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে, তুমি যাকে খুশি তাকে তুমি 0, 0 বানাও। তাই মনে রাখবা, যে বিন্দুটা দেখতে সবচেয়ে ছোট এবং সহজ তাকে 0, 0 বানানোটা বেশি ভালো। তো এই জায়গাটাতে মোটামুটি সবগুলো বিন্দু কিন্তু সহজ এবং সুন্দর, তাই না? তাই তুমি যে কোনো একটাকে 0, 0 বানালেই চলবে। তা আমার মন চাইছে হচ্ছে এই 3 নাম্বারটাকে 0, 0 বানানো। এটা আমার মন চাইছে যে ভাই আমি C নাম্বার যে বিন্দুটা আছে এটাকে আমি হচ্ছে 0, 0 বানাই ফেলবো, এটাকে আমি 0, 0 বানাবো। তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে প্রথম যে বিন্দুটা আছে এটাকে তুমি 0, 0 বানাতে পারো। তা আমি প্রথমটাকে 0, 0 বানাইলাম, এটাকে আমি 0, 0 বানাই দিলাম। আর দুগুলো ভাইয়া ছিল 2, 3, আপনি জোর করে কি 0, 0 বানাই ফেলছেন? হ্যাঁ, আমি জোর করে 0, 0 বানাই ফেলছি। এখন দেখো তো আমি যে তাকে জোর করছি বা ফোর্স করছি, কি ফোর্স করার কারণে সে 0, 0 হয়ে গেছে? ভাই আপনি ফোর্স করার কারণে, মানে আপনি যখন এটাকে ফোর্স করছেন তখন আপনি এটার সাথে -2 যোগ করছেন, কারণ 2 এর সাথে -2 যোগ করলে 0 হয়। আর 3কে আপনি ফোর্স করছেন হচ্ছে -3কে দিয়ে, কারণ 3 এর সাথে -3 যোগ করলে কত হয়, 0, 0 হয়ে যায়। মনে রাখবা, আমি এই বিন্দুটাকে 0, 0 বানানোর জন্য যেভাবে ফোর্স করছি, যে সংখ্যা দিয়ে ফোর্স করছি, বাকিগুলোকে আমাকে সেম সংখ্যা দিয়ে ফোর্স করতে হবে। তার মানে এটাকেও আমাকে -2 দিয়ে ফোর্স করতে হবে, -3 দিয়ে ফোর্স করতে হবে। এটাকে হচ্ছে আমাকে -2 দিয়ে ফোর্স করতে হবে, -3 দিয়ে ফোর্স করতে হবে। মানে তুমি শুধুমাত্র একটা বিন্দুর সাথে একই রকম কাজ করতে পারো না, প্রত্যেকটা বিন্দুর সাথে তোমাকে সেমভাবে কাজ করতে হবে। তাই দেখো তো, এটার সাথে তুমি যদি সেম কাজটা করো, 5 থেকে -2 গেলে কত হবে তোমার? 3 হবে। 6 থেকে 3 গেলে কত হবে? 3 হবে। তার মানে প্রত্যেকটা বিন্দুতে তুমি নতুন নতুন স্থানাঙ্ক পাবা। সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার কত? -3, যোগ করলে -3 হবে কিন্তু। আর এটার সাথে যোগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তার মানে প্রত্যেকটা তুমি নতুন নতুন বিন্দু পাইছো। তার মানে এখন একটু খেয়াল করে দেখো, যদি আমি এটাকে 0, 0 বানাইতাম,
তাহলে কিন্তু আমাকে ফোর্স করতে হইতো +1 আর -4 দিয়ে, কারণ এখানে -1 আছে তার মানে +1 দিতে হবে, +4 আছে তার মানে কি দিতে হবে -4 দিতে হবে। সো তুমি যে কোনো একটা স্থানাঙ্ককে ফোর্স করবা তার বিপরীত চিহ্ন দিয়ে এবং বিপরীত সংখ্যা দিয়ে। তার মানে এখানে ছিল 2, আমি দিচ্ছি -2, 3 -3। যদি এটাকে 0 0 করতাম তাহলে বলতাম +1 আর -4 দিয়ে। এখন সেম কাজটা প্রত্যেকটা স্থানাঙ্ক সে তোমাকে করতে হবে। এবার তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এ বিন্দু স্থানাঙ্কটা কত 0 0, তারপরটা কত 3 3 3 3, তারপরটা কত -3 1, তারপর আবার কি লিখবো 0 0, প্রথমটাকে রিপিট করব। তো মনে রাখবা যদি কোনো একটা কলাম 0 0 হয়ে যায় তাকে না লিখলেও চলে। তো এই জন্য আমরা কী করবো বলো তো, এই জন্য আমরা হচ্ছে 0 0টা লিখবো না, 0 0টা লিখবো না, শুধুমাত্র হচ্ছে আমরা এই দুটা স্থানাঙ্ককে লিখবো আর সামনে একটা হাফ দিব শর্টকাটে। তুমি যেটাকে 0 0 বানাবো ওটাকে বাদ দিয়ে বাকি দুটো স্থানাঙ্ক জাস্ট বসাই দেবা, শর্টকাট যেহেতু শর্টকাটের মতো করে করতে হবে। তাহলে এখন দেখো হাফ 3 একে 3 মাইনাস মাইনাসে প্লাস 3 থেকে 9, তাহলে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 12, তাহলে কত হচ্ছে 6। তাহলে দেখো তো ভাই একটু আগে কিন্তু আমার 6 বর্গ একক ছিল, তো এবারও কিন্তু আমি 6 বর্গ একক পাইলাম। তো এরকম তুমি ক্যালকুলেটর ছাড়া যদি করতে চাও এবং দ্রুত যদি করতে চাও তাহলে তুমি যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক কী করে দিবা 0 0 বানাই দিবা, তাহলে তুমি দেখবা যে তোমার অঙ্কে এমসিকিউতে খুব সহজ করে তুমি অ্যান্সারটা বলে দিতে পারতেছো। ঠিক আছে, তো এরকম শূন্যকরণ পদ্ধতি আমাদের ক্লাস 9 10 বইয়ের মধ্যে নাই, তবে আমরা এটা এমসিকিউতে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এরকম ক্ষেত্রফল সংক্রান্ত এখন যে কোনো অঙ্ক দিলে তুমি শূন্যকরণ পদ্ধতি ইউজ করো, খুব সহজে অ্যান্সারটা বলে দিতে পারবে। এবার চলে আসে আমাদের পরবর্তী যে অঙ্কগুলো আছে, তো এগুলোর জন্য আমাদের যে বেসিকগুলো দরকার পড়বে 3 থেকে শুরু করে 10 পর্যন্ত, তো সেগুলো আমরা জানবো। তো দেখো ছোটোবেলায় আমরা চতুর্ভুজের বেশ কিছু সূত্র শিখছিলাম ছোটোবেলা, সেগুলো কি, একটা বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখছিলাম, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখছিলাম, তারপরে সামান্তরিক, তারপর হচ্ছে কি বলতে আয়তক্ষেত্রের সূত্র শিখছিলাম। তাহলে বর্গের ক্ষেত্রে কি হয় বলতে, যে একটা বর্গ হয়ে থাকে ছোটোবেলার সূত্র কি ছিল, এ বি সি ডি, এটাকে বর্গ। তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে একটু বলো তো, ক্ষেত্রফলটা ছিল হচ্ছে প্রত্যেকটা বাহুতে সমান, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রফলটা ছিল কি বলতো বাহু স্কোয়ার, মানে যে কোনো বাহুকে স্কোয়ার করলে আমরা তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো, ছোটোবেলার সূত্র। এটা হচ্ছে একটা কি বলতো রম্বস, রম্বস। তাহলে এটা যদি এ হয়, বি হয়, সি হয়, ডি হয়, তাহলে এই রম্বসের ক্ষেত্রফল কি ছিল, রম্বসের ক্ষেত্রফল ছিল ভাইয়া তার যে কর্ণগুলো আছে, কর্ণ, তো আমি একটু আলাদা করে নিই, এটা যদি কর্ণ হয় এসি, এটা কর্ণ যদি হয় বিডি, তাহলে এই প্রথম কর্ণটাকে নাম দিলাম আমি হচ্ছে ধরে নাও কী নাম দিব, D1 দিলাম, আর এটাকে দিলাম হচ্ছে D2। তাহলে এখানে বলতে হবে D1 ইন্টু হচ্ছে D2 ডিভাইড বাই হচ্ছে 2, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল তাকে হচ্ছে কী করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তুমি রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। এরপর তুমি আসো সামান্তরিক, এটা যদি একটা সামান্তরিক হয়ে থাকে এ বি সি ডি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে হচ্ছে এই আগে সামান্তরিক লিখি, সামান্তরিক, সামান্তরিক। তো সামান্তরিকের ক্ষেত্রফলটা আমাদের ছিল ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা, ভূমির মান বের করবে, উচ্চতা কত সেটা তুমি বের করতে হবে। আর আরেকটা কি আছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র যদি আমাদের এ বি সি ডি হইতো তাহলে এই আয়তক্ষেত্রে ক্ষেত্রফল ছিল কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু হচ্ছে কত প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে দেখো প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রফল ছিল, যেমন তোমার বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কোয়ার, তারপর রম্বসের ক্ষেত্রফল কি তোমার কর্ণদ্বয়ের গুণফল বাই 2, তারপরে তোমার সামান্তরিকের ক্ষেত্রফল কি বলতো ভূমি ইন্টু উচ্চতা, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু আমরা চাচ্ছি এই ছোটোবেলার সূত্র দিয়ে এখন আর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই না, এখন আমরা চাই হচ্ছে 9 10-এ এই সবগুলো চতুর্ভাগের জন্য একটাই কোনো সূত্র আছে কিনা যেই সূত্র দিয়ে আমরা ইজিলি ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। চলো এখন আমরা সেটা দেখে নিই। তো এখন আমরা দেখব যে আমাদের বইয়ের আসলে এই 4টা ক্ষেত্রফলকে কিভাবে তারা একটা সূত্রে কনভার্ট করছে। সেই সূত্রগুলো হচ্ছে তোমার ত্রিভুজের পরিসীমার সাহায্যে তুমি নির্ণয় করতে পারবা চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে তুমি খুব সহজে সমাধান করতে পারবা। তো এই দুইটা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে আছে, সিলেবাস। আর আরেকটা নিয়মে করা যাবে যেটা হচ্ছে আমাদের নির্ণায়কের সাহায্যে, যেটা হচ্ছে আমাদের আসলে এইচএসসিতে গিয়ে আমরা শিখবো,
এইচএসসির প্রথম যে চ্যাপ্টারটা আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সেখানে গিয়ে তোমরা দেখবে যে নির্ণায়কের সাহায্যে আসলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা যাবে। তো আমরা সেটা এখন যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে ওই প্রথম দুটাতে, যে ত্রিভুজের পরিসীমার সাহায্যে, আরেকটা হচ্ছে কি বলতো শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে। তো প্রথমে আমরা দেখব যে ত্রিভুজের সাহায্যে চতুর্ভুজের ক্ষেত্রফলটা কিভাবে খুব সহজেই নির্ণয় করা যায়। তো একটু আগে আমরা কিন্তু দেখছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করা যায়। তুমি এটা খেয়াল করে দেখো, তোমাকে যদি তারা কখনো এই শেপগুলো বলে, বর্গ, রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র, আবারও বলতেছি বর্গ, রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র, এগুলোর ক্ষেত্রে আমরা ত্রিভুজের সূত্রের সাহায্যে খুব সহজে এই চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারি। কিভাবে সেটা? ধরে নাও যে এটা হচ্ছে আমার এ বি সি ডি, এ বি সি ডি। তো তুমি চাইলে এটাকে কিন্তু দুই ভাগে ভাগ করতে পারো। দেখো মাঝখান দিয়ে যদি আমি একটা দাগ দিয়ে দিই, মাঝখান দিয়ে আমি একটা দাগ দিয়ে দিলাম, দেখো মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিলাম, এখানে কিন্তু দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো একটা হচ্ছে এবিডি ত্রিভুজ আর একটা হচ্ছে কি বলতো বিসিডি ত্রিভুজ। তাই তুমি কিন্তু এখানে বলতে পারো যে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ এ বি ডি। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র এ বি ডি এর ক্ষেত্রফলটা নির্ণয় করো, এ বি ডি এর ক্ষেত্রফল তুমি নির্ণয় করো, তাহলে তাকে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু আসলে পুরো যে একটা বর্গক্ষেত্র তার ক্ষেত্রফলটা কিন্তু নির্ণয় হয়ে যাবে। এরপরে একই রকমভাবে তুমি যদি একটা রম্বসের কাছে যাও এ বি সি ডি, তাহলে এটার ক্ষেত্রফলও তুমি কিন্তু সেমভাবে বের করতে পারবা, যে এ বি সি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ এ বি ডি। তুমি চাইলে এটা বলতে পারো যে 2 ইন্টু বিসিডি, 2 ইন্টু এ বি সি, এটা বলতে পারো। মানে তুমি এটা বলতে পারো, দেখো যে এইভাবে তুমি একটা টান দিলা, তুমি বলো ভাইয়া এইটা আর এটা কি সমান? হ্যাঁ সমান। এ বি সি আর এখানে হচ্ছে কি বলতো এ সি ডি, দুইটাই সমান। তার মানে তুমি যদি বলবা 2 ইন্টু এ বি সিও বলতে পারো। কেউ যদি বলো আমি এ বি ডি বলবো না, আমি এ বি সি বলবো, বলো, কোনো সমস্যা নেই। তুমি এখানে বললা ত্রিভুজ এ বি সি, একই কথা কিন্তু, একই কথা। তার মানে তোমাকে হচ্ছে এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করে তাকে তুমি 2 দিয়ে গুণ করবা, অথবা তুমি হচ্ছে এ বি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করে তাকে 2 দিয়ে গুণ করবা, অথবা তুমি তাকে বি সি ডি দিয়ে 2 দিয়ে গুণ করবা। তার মানে তুমি যে কোনো একটা ত্রিভুজ উৎপন্ন করবা, আগে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে তাকে 2 দিয়ে গুণ করে দিবা। এই দুটাও সেম। এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক, এটা হচ্ছে আমাদের একটা কি আয়তক্ষেত্র। তো এগুলোর ক্ষেত্র তুমি বলবা কি বলতো 2 ইন্টু এ বি সি, এই যে 2 ইন্টু এ বি সি, 2 ইন্টু এ বি সি। তার মানে এদের ক্ষেত্রফল হচ্ছে সেম, যে ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ এ বি সি। অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজ উৎপন্ন করে তাকে 2 দিয়ে গুণ করলে তুমি এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে যাবে এক নিয়মে। তার মানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটু আগে বের করা শিখছি, সেটার মাধ্যমে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এই শেপগুলোর ক্ষেত্রফল আমরা কিন্তু খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া সব ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফলে কি আপনার এই নিয়মটা মানবে 2 ইন্টু এবিসি, 2 ইন্টু এবিসি, 2 ইন্টু এবিসি? উত্তর হচ্ছে না। এটা একটা দেখো যে তুমি যখন এটাকে 2 ভাগে ভাগ করবা, তখন এটা ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল সমান। তার মানে সব শেপে যে আসলে সমান হবে ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন দেখো আমি এখন একটা তোমার চতুর্ভুজ অঙ্কন করতেছি, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ কিন্তু, ঠিক আছে? তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এ বি সি ডি। তো এখন তুমি এখানে যদি সেমভাবে বলো যে 2 ইন্টু এ বি সি, তাহলে কিন্তু আসলে হবে না। কেন হবে না? দেখো আমি যদি এখন এই দুটাকে যদি যোগ করে দিই, এ বি সি করে, যে এ বি সি, এই দুটাকে যোগ করলাম, এখন তোমার চোখে কি মনে হচ্ছে? এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল কি সমান? এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল কি সমান? বলছে না ভাই, এটার ক্ষেত্রফল একটু বড় মনে হচ্ছে, এটার ক্ষেত্রফল একটু ছোট মনে হচ্ছে, তাই না? শেপটা কিন্তু এই 4টা শেপের মধ্যে কিন্তু পড়তেছে না, এটা কিন্তু ভিন্ন একটা শেপ। তো যদি তুমি কখনো দেখো ভিন্ন একটা শেপ আছে, কোনো সামান্তরিক বলতেছে না, কোনো আয়তক্ষেত্র বলতেছে না, কোনো বর্গ রম্বস বলতেছে না, যা চতুর্ভুজ বলছে, তখন কিন্তু ভাই তুমি শুধুমাত্র ওই এ বি সি এর ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলে হবে না। তখন তোমাকে এখানে এভাবে বলতে হবে যে যে ক্ষেত্রফল মানে এ বি সি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল, এ সি ডি এর ক্ষেত্রফল। অর্থাৎ তখন তোমাকে আলাদা আলাদা করে ক্ষেত্রফল নির্ণয় করে দেন যোগ করতে হবে। বা যদি এরকম কমন শেপগুলো থাকে, তখন তুমি ভাই 2 দিয়ে গুণ করে দাও।
কারণ তোমাকে যখন তারা এরকম বলবে তখন আসলে 2 দিয়ে গুণ করলে ম্যাক্সিমাম সব উত্তরে অ্যান্সারে কিন্তু তোমার মিলে যাবে। বা যখন তোমাকে তারা এরকম কখনো বলবে না যে এটা আসলে কোন শেপে আছে, তখন কিন্তু একটা কনফিউশন। তখন তোমাকে সর্বোচ্চ হয় গ্রাফের মধ্যে অঙ্কন করে দেখতে হবে যে এটা আসলে 4টা শেপের মধ্যে পড়তেছে কিনা। তো আবার তোমাকে গ্রাফ দেখতে হবে। তো গ্রাফ না দেখে তুমি যদি তোমার প্রশ্ন যদি না বলা থাকে যে সামান্তরিক আয়ত বর্গ রম্বস, তখন তুমি ভাইয়া এইভাবে আলাদা আলাদা করে করবা। আগে ABC এর ক্ষেত্রফল নির্ণয় করবা, পরে তুমি হচ্ছে ACD এর ক্ষেত্রফল নির্ণয় করে তুমি অ্যান্সারটা বলবা, আলাদা আলাদা করে ক্ষেত্রফল নির্ণয় করবা। এবং এটা কিন্তু ভাইয়া পরিসীমার সাহায্যে, মানে তুমি যদি ত্রিভুজের সাহায্যে বলে দেন তোমাকে এইভাবে করতে হবে, এভাবে করতে হবে। এখন সেটা তুমি পরিসীমা দিয়েও করতে পারো, আবার ওই যে ঘড়ি কাটা বিপরীত দিক দিয়ে করতে পারো। প্রশ্নের মধ্যে বলে দিবে যে কোন নিয়মে করতে হবে, ঠিক আছে? তাহলে এটা গেলে একটা নিয়ম। আরেকটা, শীর্ষবিন্দুর সাহায্যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। ধরে নাও তোমার এটা একটা যে কোনো একটা চতুর্ভুজ, তার হচ্ছে তোমার 4টা শীর্ষবিন্দু আছে, x1 y1, তারপর হচ্ছে x2 y2, তারপর হচ্ছে x3 y3, তারপর হচ্ছে x4 y4। সো এখানে যদি তুমি এখন ক্ষেত্রফল নির্ণয় করতে চাও যে এটার ক্ষেত্রফল কি হবে, সেমভাবে তুমি একটাকে হাফ বলবা, তারপর একটা মডুলাস দিলাম, তারপর তুমি কি লিখবা দেখো, x1 y1, তারপর লিখবা হচ্ছে x2 y2, তারপর হচ্ছে x3 y3, তারপর আবার কি লিখবা x1 y1, আবার তোমাকে রিপিট করতে হবে x1 y1, তোমাকে আবার কি করতে হবে, রিপিট করতে হবে। বাট একটা জিনিস বাদ দিয়েছি, সেটা কি বলতো, x4 y4 লিখবা যেহেতু চতুর্ভুজ, তারপর তুমি আবারও x1 y1কে রিপিট করবা, অ্যান্ড দেন আগের মতো করে ক্যালকুলেশন করতে হবে। তো এটা আবার ঘড়ি কাটার বিপরীত দিকে কিন্তু আমি ঘুরাইছি, দেখো যে আগে A লিখছি, তারপর B লিখছি, তারপর C, তারপর D, তারপর আবার A। তার মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু ঘড়ি কাটার বিপরীত দিকে কিন্তু ঘুরায় এই স্থানাঙ্কগুলো আমি লিখছি কলামে কলামে। তো এভাবেও তুমি কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারো। আর যদি বলে না ভাই আমি শীর্ষবিন্দু দিয়ে আসলে আমি কীভাবে নির্ণয় করব, মানে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে কি আসলে নির্ণয় করা যাবে কিনা শীর্ষবিন্দু ইউজ করে, উত্তর হচ্ছে হ্যাঁ যাবে। সেটা কিভাবে দেখো, তুমি এভাবে করতে পারো যে প্রথমে হচ্ছে এখানে একটা যে ত্রিভুজ গঠন করো, তা তুমি এভাবে বলতে পারো যে আরেকটা ক্ষেত্রফল তুমি একটা হাফ দিলা। তো প্রথমে আছে তুমি আগে এই ত্রিভুজটা নাও, x1 y1, তারপর হচ্ছে x2 y2, তারপর হচ্ছে x3 y3, আবার কি x1 y1। তো এটা হচ্ছে একটা ত্রিভুজ, তারপরে আবার প্লাস দাও, আবার হাফ। এবার তোমার আরেকটা ত্রিভুজ, সেটা কোনটা, এই যেটা ACD। তাই তুমি বলবা কি হাফ x1 y1, তারপর তুমি বলবা হচ্ছে কি x3 y3, তারপর হচ্ছে কি x4 y4, আবার তুমি কি লিখবা x1 y1। তার মানে দেখো তুমি কিন্তু এটা ত্রিভুজের মাধ্যমে কিন্তু করছো, যে প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা, পরে যোগ দিয়ে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা, দেন দুটাকে যোগ দিয়ে তুমি কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবা, ঠিক আছে? অথবা তুমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলা, দেন তাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা। তো যদি এটা বর্গ, রম্বস, আয়ত বা সামান্তরিক হয়ে থাকে, আর যদি ভিন্ন শেপের হয়ে থাকে, তখন তোমাকে এভাবে আলাদা আলাদা করে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এখন তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে আসলে প্রশ্ন কিসের মাধ্যমে তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো তুমি ডিরেক্টলি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা, নাকি তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে তোমাকে করতে হবে, এটা তোমাকে প্রশ্নেই বলে দিবে, ঠিক আছে? এখন আমরা চলে আসি আমাদের অঙ্কের মধ্যে। তো এই 3 নম্বর অঙ্কটার দিকে তাকাও, তোমার বইয়ের মধ্যে 3 নম্বর অঙ্কটা। তো এখানে বলছে দেখাও যে ABCD বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। বা এটাকে 11.1-এ শিখে আসছি না, যে 4টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে সেখান থেকে সেটা সামান্তরিক না আয়তের ক্ষেত্রে বের করতে হবে, নিয়ম কিন্তু শিখে আসছি, এটা আমি আর শিখাচ্ছি না। এরপর তারা তোমাকে বলছে AC ও BD কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। AC আর BD কর্ণের দৈর্ঘ্য তোমাকে তারা নির্ণয় করতে বলছে, ওকে? এবার হচ্ছে সামান্তরিকটি ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো যখনই তারা তোমাকে এরকম করে বলবে 3 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত, তখনই তুমি মনে রাখবা যে এখানে তোমাকে হচ্ছে অবশ্যই পরিসীমার সূত্রটা ইউজ করতে হবে। কোন সূত্রটা? পরিসীমার সূত্র তোমাকে ইউজ করতে হবে। তুমি যদি শীর্ষবিন্দু সূত্র দিয়ে আগাও, তখন তুমি দেখবা যেরকম 3 দশমিক বা 4 দশমিক পাচ্ছ না, ডিরেক্ট অনেক সময় উত্তর পেয়ে যেতে পারো। তো এই জন্য তোমাকে যদি তারা কখনো বলে 3 দশমিক স্থান পর্যন্ত, তখন অবশ্যই তুমি কী করবা? পরিসীমার সূত্র ব্যবহার করবা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি বলছে দেখো, 3 নম্বর অঙ্কের মধ্যে 4টা যে শীর্ষবিন্দু দেওয়া আছে 1 1, তারপর হচ্ছে আমাদেরকে 4 4, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত 4,8, ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত 1,5, এটা দেওয়া আছে। তো এটাকে আমরা অবশ্যই কী করবো? পরিসীমা দিয়ে আমরা বের করার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে AB বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে AB বাহুর দৈর্ঘ্য তুমি যদি নির্ণয় করো, তাহলে কি বলবা? √4 - 1 হোল স্কোয়ার প্লাস 8 - 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি?
3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস হচ্ছে 7 স্কোয়ার মানে হচ্ছে 49, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে √58 এবি গেল। এবার হলো বিসি বাহু দৈর্ঘ্য, √। ওকে, এখানে একটু খেয়াল করে দেখো, যখন তুমি বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করবা তখন তোমার কিন্তু ভাইয়া ভুজ আর ভুজ সেম হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমি এখানে দুটো একই রকম লিখছি, 4,8 লিখছি, এটা 4,4 হবে, 4,4। তাহলে এখানে তোমার হবে কি 4 - 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 - 1 হোল স্কোয়ার। তাই তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস হচ্ছে 9 মানে √18, আর √18কে তুমি কি লিখতে পারো 3√2, 9 দুগুণে 18 মানে হচ্ছে 3√2 লিখতে পারো। আর এরপরটা তুমি একটু খেয়াল করে দেখো, এরপরে যে তোমার এখানকার ভুজ আর এখানকার ভুজ কিন্তু একই রকম হয়ে গেছে, তার মানে তখন তুমি কি বলবা কোটিদ্বয়ের অন্তর। তার মানে এখানে আমার একটু টাইমটা সেভ হয়ে গেল, কোটিদ্বয় অন্তর মডুলাস বললে অ্যান্সারটা চলে আসবে। এরপরটাতে তুমি যাও, সেটা কত সিডি বাহুর দৈর্ঘ্য। তো সিডি বাহুর দৈর্ঘ্য তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, 4 - 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 8 - 5 হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস এখানে কত 3 স্কোয়ার মানে 9 √18 মানে হচ্ছে কত 3√2 সিডি। তারপর কি হবে বলো তো, ডিএ বা এডি যে কোনো একটা বললে হবে। তো এডি যখন তুমি নির্ণয় করবা, একটু দেখো তো ভাইয়া ভুজটা কি একই রকম না? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া ভুজটা একই রকম। তাহলে জাস্ট কি বলবো বলতো, কোটিদ্বয়ের অন্তর, তাহলে কত পাবা 4 পাবা। তো তুমি নর্মালি একটু চিন্তা করে দেখো, যদি আমি অঙ্কটা করে দিতাম তাও কিন্তু চলে আসতেছে যে আমাদের বিপরীত যে বাহুগুলো আছে এগুলো কি সমান, তার মানে এটা হয় আয়তক্ষেত্র অথবা কি হবে সামান্তরিক হবে। তো এরপর তোমাকে কি নির্ণয় করতে বলছে, করেই দিলাম পুরোটা, যে এসি আর হচ্ছে কি বলতো বিডি, মানে কর্ণটা তোমাকে বের করতে বলছে। তা আমরা বের করে ফেলি এসি আর হচ্ছে বিডি। তাহলে এসি যদি তুমি বের করতে তাহলে কি হবে এ আর সি। তাহলে আমরা বলবো হচ্ছে 4 - 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 8 - 1 হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এখানে তোমার কত 7 স্কোয়ার মানে হচ্ছে 49 মানে √58। আরেকটা কি আছে আমাদের এসি আর বিডি, তাহলে বিডিটা আমাদের কি হচ্ছে 4 আর 1 5, তার মানে হচ্ছে 4 - 1 হোল স্কোয়ার প্লাস 4 - 5 স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসতেছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 1 মানে হচ্ছে √10। তার মানে দেখো ভাইয়া কর্ণগুলা কিন্তু সমান না, কর্ণগুলা কিন্তু কি না বলতো সমান না। তার মানে এটা দ্বারা অবশ্যই কি নির্দেশ করে বলতো সামান্তরিক। তা এরপরে এই পুরোটা বের করতেই হবে তোমাকে, তুমি যদি পরিসীমা দিয়ে করতে চাও তোমাকে সবগুলো বের করতে হবে। এরপর তোমার কি লাগবে বলতো, ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে তোমাকে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এখন তুমি কি করবা, এখন আমি একটু এক্সট্রা একটা স্লাইড নিই। তো যদি আমি একটা সামান্তরিক অঙ্কন করতাম, সামান্তরিক, ওকে, সামান্তরিক ABCD, তাহলে আমি এখন কার ক্ষেত্রফল নির্ণয় করবো, যে কোনো একটা। আমি এখানে ABC এর ক্ষেত্রফলটা যদি নির্ণয় করতে চাই, ABC, তাহলে ABC এর ক্ষেত্রফল যদি তুমি নির্ণয় করতে চাও, যে ABC এর ক্ষেত্রফল, তাহলে ABC এর ক্ষেত্রফল জন্য তোমাকে কি লাগবে, পরিসীমা লাগবে। চলো আগে পরিসীমা বের করি, পরিসীমা মানে অর্ধ পরিসীমা, ঠিক আছে, এস। তাহলে AB যোগ BC যোগ AC ডিভাইড বাই কত 2। তাহলে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা বের করছি না, দেখো তো ভাই AB কত বের করছি 3√2 প্লাস BC কত বের করছি ভাই, আপনি BC বের করছেন হচ্ছে 4 প্লাস AC, দেখো তো AC কত বের করছি √58 ডিভাইডেড বাই কত 2। তাহলে এখন তুমি এটাকে ক্যালকুলেশন করলে কি একটা মান পাবা। তো একটু ক্যালকুলেটর ইউজ করে দেখো কত মানটা আসতেছে। 3√2 যোগ 4 যোগ পুরোটার মধ্যে চলে গেছে, 3√2 যোগ 4 যোগ √58 ভাগ হচ্ছে 2। তো তুমি এখান থেকে পাবা হচ্ছে 7.929, এটা পাবা তুমি, ঠিক আছে, অর্ধ পরিসীমা তোমার বের হয়ে গেছে।
এরপর তুমি ক্ষেত্রফলটা কি করবা, ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কি করবা, এস থেকে বিয়োগ দেবা 7.929 আগে দেবা 7.929 মাইনাস এ লিখবা, এর মান কত, মানে তুমি যদি এ বি সি নিছো তার মানে তুমি এ বি সি, তার মানে এটাকে তুমি এ বললা, এটাকে তুমি বি বললা, সি এর বিপরীত কোণ হচ্ছে সি হবে, সি এটাকে তুমি হচ্ছে বি বললা, ঠিক আছে। তো প্রথমে তুমি হচ্ছে আগে এ বিয়োগ করবা, তার মানে দেখো বিসি এর দৈর্ঘ্য, বিসি এটাকে তুমি আগে বিয়োগ করো, কত 4কে বিয়োগ করো, তারপর আবারও কি বলবা 7.929 মাইনাস এ বিয়োগ করলে, এবার কী করবে বি বিয়োগ করবা, বি কোনটা দেখো তো, বি কিন্তু এটা, কেন, কারণ বি কোণে বিপরীত বাহু হচ্ছে বি, তাহলে বি হচ্ছে আমার এসি, এসি কত ছিল আমার বলো তো ভাই, রুট ওভার 58, রুট ওভার 58, তারপর আরেকবার কি বলবা 7.929 মাইনাস আমার আরেকটা আছে সেটা কত এ কত আছে, সি কত দেখো, সি বলতে কাকে বোঝাচ্ছি এখানে আমি এ বিকে বোঝাচ্ছি, আমার এ বি কত ছিল ভাই 3√2, এখন তুমি ভাই এটা একটু ক্যালকুলেটারে চাপ দাও, এটা এখন তুমি হচ্ছে ক্যালকুলেটারে চাপ দাও, চাপ দিলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা 5.492, এটা তোমার আসবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে ভাই তোমার তো লাগবে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে এখন তুমি পুরোটা ক্ষেত্রফল কি বলবা যে এ বি সি ডি এর ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে কি বলবা 2 ইন্টু 5.492, তাহলে কত হচ্ছে তোমার বলো তো, 5.492 ইন্টু হচ্ছে 2, তো তুমি পাবা হচ্ছে 11.99984, তো তুমি যদি 4 দশমিক পর্যন্ত লেখো তাহলে 11.9999, 3.999, এবার তুমি লিখতে পারো, তাহলে এটাই তোমার অ্যান্সার। কিন্তু এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, প্রায় 12 লিখতে পারি, প্রায় কত 12, তাহলে পুরো এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তার মানে দেখো তুমি 3 দশমিক পর্যন্ত নিয়ে আসতে পারছো, বা তুমি যদি ভাই এটা শীর্ষবিন্দু দিয়ে করতা, মানে সেমভাবে তুমি যেটাকে শীর্ষবিন্দু দিয়ে করতে এখান থেকে, তাহলে তুমি কিন্তু এই যে 3 দশমিকটা পাইতে না, তুমি ডিরেক্ট অ্যান্সার 12 পাই যেতা, বুঝতে পারছো, ডিরেক্ট 12 পাই যেতা। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, পরিসীমাটা দিয়ে করতে হবে। ওকে, আমাদের 3 নম্বর কমপ্লিট, বা 4 নম্বরে আসো। 4 নম্বরে কী বলছে, -a,0 0, -a,0 0, a শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজটির ক্ষেত্রফল কত। তার মানে তোমাকে তারা এখানে শুধুমাত্র চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এখানে তোমাকে চিত্র অঙ্কন করতে বলে নাই, কোন নিয়মে করতে হবে সেটাও বলে নাই, জাস্ট বলছে চতুর্ভুজের ক্ষেত্রফল, দেখো চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে তুমি এখানে যে কোনো নিয়মে করলেই চলবে, তার মানে আমি একটু লিখি যে আমার ABCD, হ্যাঁ ABCD এর ক্ষেত্রফল, ABCD ক্ষেত্রফল আমি একটু শর্ট করে করতেছি, তুমি সবগুলো শীর্ষবিন্দু এক এক করে খাতায় তুলবা, তারপরে অঙ্কন লিখবা -a,0, তারপর হচ্ছে কত 0, -a, 0, -a, তারপর কত আছে a,0, 0, a, আর এটা হচ্ছে কত -a,0। আর যে কোনো মুহূর্তে তোমাকে তারা কিন্তু বলতে পারে যে গ্রাফে অঙ্কন করো বা জ্যামিতিক অঙ্কন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো, তখন কিন্তু তোমাকে গ্রাফে আগে চিত্রটা অঙ্কন করতে হবে। এখন তুমি হচ্ছে কী করবা দেখো তো, তুমি হচ্ছে এখন এখানে গুণ করো, -a আর -a গুণ করলে হচ্ছে a², তারপরটা হচ্ছে কত 0, তারপরটা হচ্ছে কত a², আবার কত লিখবা 0 লিখবা, ফর্মুলা একটা মাইনাস দিয়ে দাও, তারপর হচ্ছে কি লিখবা 0, তারপর হচ্ছে -a², আবারও 0, আবারও কি লিখবা -a², তাই তুমি এখানে পাচ্ছ হাফ 2a², -2a² আর মাইনাস মানে হচ্ছে +2a², তারপর হচ্ছে হাফ ইন্টু এখানে তুমি কত পাচ্ছ দেখো তো 4a², তার মানে হচ্ছে 2a²। তো এটাই হচ্ছে তার কি ক্ষেত্রফল। এখন এখানে তোমার পরম মানটা দেওয়া লাগবে না, কারণ a² মানটা অলওয়েজ কি আসবে, পজিটিভ আসবে, তার মানে অ্যান্সার হচ্ছে এটাই। অনেকে বলে যে ভাই এখানে এর মান তো আমরা জানি না, তার মানে এর মান যদি কখনো নেগেটিভ হয়ে যায় তখন কি হবে, ভাই এর মান নেগেটিভ হলে সমস্যা নেই, কারণ এর উপর স্কোয়ার আছে, এটা অলওয়েজ পজিটিভই হবে অ্যান্সার, তার মানে 2a² হচ্ছে তার কি বলতো ক্ষেত্রফল। আচ্ছা, আমি তো একটা আকাম করে ফেলছি, তো আমার আর এক্সট্রা এখন এই পেজটা নাই, এই যে পাইছি।
ওকে, এখন আমরা হচ্ছে নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক কত দেখো, 5 নাম্বার। 5 নাম্বার কি বলছে, দেখাও যে এই 4টা শীর্ষবিন্দুগুলো একটি আয়তক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তুমি এখানে যে কোনো নিয়মে করতে পারো, যে কোনো নিয়মে। যখন 3 দশমিক বলছে তখন আমি পরিসীমা দিয়ে করছি, বাট এখানে তোমাকে বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তুমি এখন ভাইয়া ওই 4টা শীর্ষবিন্দু দিয়েও তুমি করতে পারো, ওই ত্রিভুজের আলাদা আলাদা করে ক্ষেত্রফল নির্ণয় করে শীর্ষবিন্দু দিয়ে দেন 2 দিয়ে গুণ করলেও চলবে, কোনো সমস্যা নেই। মানে এটা যে কোনো নিয়মে করো, তোমাকে যেখানে ত্রিভুজ দিয়ে আনতে হবে ব্যাপারটা এরকম না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে মানে কি, চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ম দিয়ে তুমি এটা ডিরেক্ট করে ফেলো, কোনো সমস্যা নেই। কারণ তোমার এখানে তারা স্পষ্ট করে বলে নাই কীভাবে করতে হবে। যখন স্পষ্ট করে বলবে না তখন তুমি যে কোনো নিয়ম অ্যাপ্লাই করো। তা আমি চাচ্ছি 5 নাম্বারটা তোমরা করবা, 5 নাম্বারটা তোমরা, তার মানে 5 নাম্বারটা হচ্ছে কি হোমওয়ার্ক, যে কোনো নিয়মে করে ফেলবা। এরপর আসো তুমি 6 নাম্বারে, 6 নাম্বার, তারপর হচ্ছে 7 নাম্বার। তো 6 নাম্বার কি বলছে দেখো, 3টি বিন্দু স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে এবং বলা আছে এবি ইকুয়াল টু বিসি হলে, অর্থাৎ এবি আর বিসি হচ্ছে সমান, এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। এ এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, কিন্তু কোন নিয়মে সেটা বলা নাই। খুবই ভালো, আমি যে কোনো নিয়মে করতে পারবো। তার প্রথমে আমি একটু লিখে ফেলি, 6 নাম্বার অঙ্কে আমাকে তারা যে 3টা শীর্ষবিন্দু বলছে, এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলছে হচ্ছে আমাকে -2,1, বি বিন্দু স্থানাঙ্ক তারা আমাকে বলছে হচ্ছে 10,6, সি বিন্দু স্থানাঙ্ক তারা আমাকে বলছে হচ্ছে কত, a,-6। এখন তারা আমাকে বলে দিছে শর্ত মতে এবি ইকুয়াল টু হচ্ছে বিসি। দেখো বলে দিচ্ছে এবি ইকুয়াল টু বিসি। এটা মানে কি, এটা মানে হচ্ছে এবি এর মধ্যবর্তী দূরত্ব আর বিসি এর মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করতে হবে। এটাকে আমরা শিখে আসি নাই? হ্যাঁ ভাই শিখে আসছি, চলো করে ফেলি। এবি এর মধ্যবর্তী দূরত্ব, আমি একবার চেক করে নিই, -2,1, 10,6, a,-6। ওকে, তাহলে হচ্ছে আমাদের 10 + 2 ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার ইকুয়াল টু বিসি এর মধ্যবর্তী দূরত্ব বি আর সি। তাহলে হচ্ছে 6 + 6 হোল, আচ্ছা আগে তো ভুজ লিখতে হবে, 10 - a হোল স্কয়ার প্লাস 6 + 6 হোল স্কয়ার। ওকে, দেখো ভাই দুই পাশ থেকে তুমি কিন্তু √ওভার চাইলে বাদ দিতে পারো, চলো বাদ দিয়ে দিই। তাহলে এখানে দেখো 10 আর 2 যোগ করলে 12, 12 কে স্কয়ার করলে হচ্ছে 144, যোগ 6 থেকে 1 গেলে 5, 5 কে স্কয়ার করলে কত হবে 25 হবে, ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের 10 - a হোল স্কয়ার প্লাস এখানে 6 আর 6 যোগ করলে কত 12, 12 কে স্কয়ার করলে কত হবে 144। এখন দেখো ভাই তুমি এখানে 144 বাদ দিয়ে দিতে পারো, দুই পাশ থেকে বাদ দিয়ে দাও। এরপরে তোমার থাকলো এখানে 25 ইকুয়াল টু a - b হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করো, a স্কয়ার মাইনাস 2ab, তার মানে 20a, 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। একটু মিল টার্ম করতে হবে, তাহলে আমরা বলবো হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে 20a, 100 থেকে 25 গেলে কত হবে 75 হবে, প্লাস 75 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এখন এটাকে মিল টার্ম করতে হবে, আশা করি মিলটা আমরা সবাই পারি, চলো করে ফেলি। 5-15 কত হয় 75, তাহলে -50a -5a প্লাস 75 ইকুয়াল টু কত 0। দেখো মিলটা আমরা প্রত্যেকে পারি যে 15 আর 5 ক্যালকুলেশন করলে -20 হবে, আবার 15 আর 5 গুণ করলে কত হবে 75 হবে। তাহলে আমরা এখান থেকে এখন হচ্ছে a কমন নিব, a কমন নিলে পাবো হচ্ছে a -50, তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে -5 কমন নিলে a -15 পাবো, ইকুয়াল টু কত 0। ওকে, এরপরে a -15 a -5 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এর একটা মান পাবো আমরা কত 15, আর এর আরেকটা মান আমরা কত পাবো 5 পাবো। তো এখন তারা কি এর মান আমি বের করে ফেলছি, দেখো এর মান আমি বের করে ফেলছি, এখন তারা বলছে এ এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এর মান তো আমি বের করে ফেলছি, এখন বলছে আবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে এখানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, কটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল। সো a ইকুয়াল টু 15 হলে, ক্ষেত্রফল। তাহলে তোমার শীর্ষবিন্দুগুলো কি কি ছিল একটু দেখো তো। এ শীর্ষবিন্দু কত ছিল, এর স্থানাঙ্ক ছিল হচ্ছে -2,1, -2,1
বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের 10,6 a, -6 10,6 a, -6 এর মান কত 15 15,-6 বুঝতে পারছো এর মানটা এখানে বসাই দিচ্ছি এখন তুমি তার ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজ এ বি সি হাফ -2 1 10 6 15 -6 আবার কি লিখবো -2 1 বাকিটা কে করবে বাকিটা তোমরা করবা তাহলে এখান থেকে তুমি একটা অ্যান্সার পাবা আবারও দেখো আবার a = 5 হলে a = 5 হলে ক্ষেত্রফল এর কত আছে -2,1 বি কত আছে 10,6 তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কত হবে 5,-6 কারণ দেখো ভাইয়া সি বিন্দু স্থানাঙ্ক কিন্তু ছিল আমাদের a, -6 তাহলে এর জায়গায় এখন এর জায়গায় 5 বসবে তাহলে এখন তুমি এখান থেকে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি নির্ণয় করবা হাফ -2 1 10 6 5 -6 -2 1 তাহলে এটাকে ক্যালকুলেশন করে তুমি যা পাবা সেটা হচ্ছে কি আরেকটা অঙ্কের অ্যান্সার তার মানে তুমি এখান থেকে দুইটা অ্যান্সার পাচ্ছ বুঝতে পারছো কেন দুইটা অ্যান্সার পাইছো কারণ এর মান দুইটা আসছে তার মানে আমার এখানে সি বিন্দু স্থানাঙ্ক কিন্তু আসলে দুইটা হয়ে গেছে সি বিন্দু স্থানাঙ্ক কয়টা হয়ে গেছে দুইটা তার মানে দুইটা হয়ে গেলে কি হবে দুইটা ক্ষেত্রফল বের হবে আলাদা আলাদা তার মানে দুইটা ক্ষেত্রফল হচ্ছে অ্যান্সার এরপরে আসি 7 নাম্বারে তোমরাই করবে আমি তোমাকে শুধুমাত্র হিন্টস দিব 7 নাম্বার কি বলছে দেখো বলছে এবিসি তিনটি বিন্দু স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে এবিসি তিনটি বিন্দু স্থানাঙ্ক একটা এ a+1 তারপর হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -6, -3 -6, তারপরে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত 5, -1 এবিসি আর বলছে কি দেখো এটা লাইন খুব ইম্পর্টেন্ট এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ মানে এবি এর দৈর্ঘ্য হচ্ছে এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ তার মানে আমরা এখানে বলতে পারি শর্ত মতে এবি এর দৈর্ঘ্যটা হবে 2ac কারণ বলছে একটা কি হবে দ্বিগুণ হবে এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ তার মানে এবি এর দৈর্ঘ্যটা যা হবে এসি এর দৈর্ঘ্য সেটা দ্বিগুণ তার মানে তোমার কাছে যদি 4 টাকা থাকে তাহলে তোমার টাকাটার মানে আমার টাকাটা দ্বিগুণ তোমার কাছে আছে তার মানে আমার কাছে অবশ্যই 2 টাকা আছে তাকে দ্বিগুণ করলে 4 টাকা হবে সেই 4 টাকা তোমার কাছে আছে তার মানে এবি এর দৈর্ঘ্য হচ্ছে এসি এর দৈর্ঘ্য কি দ্বিগুণ আমি সেটাই করছি এখানে 2ac তো এর আগের যে অঙ্কটা ছিল সেটা কি ছিল একটু খেয়াল করে দেখো তো সেটা ছিল কিন্তু এবি = এসি অর্থাৎ এখানে ছিল তোমার কি দেখো যে এবি = বিসি ছিল তাই স্পষ্ট বলছে এবি = বিসি বাট এখানে তারা তোমাকে বলে দিচ্ছে যে এবি কি হবে এবি হচ্ছে এসি এবি এসি নট বিসি কিন্তু এবি এসি এই যে এবি এসি তার মানে যেহেতু দ্বিগুণ তার মানে 2ac অনেকে আছে এটাকে আবার এবি = 2bc বলে ভাই বলাই আছে এবি আর এসি তার মানে এবি লিখবা আর এসি লিখবা আর এখানে একটা 2 দিবা এখন তুমি তার হচ্ছে দৈর্ঘ্যটা নির্ণয় করো যেমন এবি এর দৈর্ঘ্য কি লিখবা এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো এবি এর দৈর্ঘ্য √a +6 হোল স্কয়ার ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার প্লাস কটুদ্বয়ের পার্থক্য a+1 কটুদ্বয়ের পার্থক্য মানে হচ্ছে +3 হোল স্কয়ার ইকুয়াল টু 2টাকে বাইরে দিবা 2টা বাইরে √a আবার কি বলতো a এর সাথে একবার b আবার a এর সাথে একবার কি c তাহলে a ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার প্লাস কটুদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার মানে হচ্ছে প্লাস হয়ে গেছে দুই পাশ থেকে তুমি √a বাদ দিয়ে দাও তাই তুমি পাবা এখানে a+6 হোল স্কয়ার প্লাস এখানে পাবো তুমি a+4 হোল স্কয়ার ইকুয়াল এখানে 2 পাচ্ছ a-5 হোল স্কয়ার প্লাস a+2 হোল স্কয়ার এখন ভাইয়া এই পুরো জিনিসটাকে তুমি হচ্ছে সমাধান করবা কি করবা সমাধান করবা তো আমার মনে হয় এখানে এর একটা মানে আসা পসিবল কারণ এখানে একটা a স্কয়ার এখানে একটা a স্কয়ার না এর দুইটা মানে আসতে পারে কারণ যদি এখানে একটা 2 আছে আচ্ছা এখানে একটু বলে দিই 2টা যেহেতু এখানে আছে না তো এই 2টা এটার সাথেও আছে আবার এই 2 কিন্তু এখানেও আছে হ্যাঁ 2 কিন্তু এখানেও আছে যে 2a+2 হোল স্কয়ার কারণ দেখো 2টা কি বাইরে আছে না
তার মানে এখানে যদি যোগ আছে, তার মানে 2 হচ্ছে এটার সাথেও আছে, 2 হচ্ছে কিন্তু এটার সাথেও আছে, তার মানে 2 এর সাথে a - 5 হোল স্কোয়ার, আবার 2 এর সাথে কিন্তু a + 2 হোল স্কোয়ার। এখন তুমি হচ্ছে এটাকে নিজে নিজে সমাধান করবা, করার পর তুমি এখন এখান থেকে অ্যান্সারটা বের করে ফেলতে হবে। দেখো কি বলছে, এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলছে এবং এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে। ক্ষেত্রফল বের করতে বলেনি, বর্ণনা তোমাকে বের করতে বলছে। তো এর মান যদি দুইটা আসে তাহলে এখানে দুইটা তোমার ত্রিভুজের আসবে, তোমার বৈশিষ্ট্য আসবে। মানে তোমার যদি এর মান যদি দুইটা হয়, এর মান তোমার দুইটা আসছে, তাহলে এর একটা মানের জন্য এক ধরনের তুমি ত্রিভুজের বৈশিষ্ট্য পাবা, এর আরেকটা মানের জন্য তুমি আরেক ধরনের ত্রিভুজের বৈশিষ্ট্য পাবা। তার মানে এর মান দুইটা আসলে এখানে দুই ধরনের ত্রিভুজের বৈশিষ্ট্য পাবা। একটু আগে যেমন আমরা ক্ষেত্রফল কয়টা পাইছি, দুইটা পাইছি না? কেন? কারণ এর মান দুইটা আসছে। তার মানে এখানেও যদি তোমার এর মান দুইটা চলে আসে, এর মান যদি তোমার এখানে দুইটা চলে আসে, তাহলে তুমি এখান থেকে কয়টা পাবা বলো তো? তুমি এখান থেকে কিন্তু দুইটা বৈশিষ্ট্য পাবা। তো আমি তোমাকে জাস্ট একটু বলে দিই যে এখান থেকে সমাধান করলে এর মানটা আসলে কি আসবে। অর্থাৎ তুমি যদি এটাকে সমাধান করো তাহলে এর দুইটা মান পাবা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 16/3। তাহলে তোমার এখানকার বিন্দুগুলো কি হচ্ছে একটু খেয়াল করে দেখো, তোমার বিন্দুগুলো কি হচ্ছে। তোমার a = প্রথমে আমি হচ্ছে সহজটাই নিব, আগে আমি নিব হচ্ছে 2, a = হচ্ছে 2। তাহলে হয়ে গেল। আচ্ছা, a = যদি 2 হয়ে থাকে তাহলে তোমার a বিন্দুর স্থানাঙ্কটা কি হবে দেখো, a বিন্দুর স্থানাঙ্কটা হবে 2 আর 2 + 1, 2,3। বুঝা গেছে কেন 2,3 হচ্ছে? কারণ এর জায়গায় 2 বসাও, বা এখানে 2 + 1 মানে হচ্ছে 3। তাহলে b এর স্থানাঙ্ক তুমি কি পাবা? -6, -3, -6, -3। তারপরে c বিন্দুর স্থানাঙ্ক তুমি পাবা কত? 5, -1। তাহলে এখন এই তিনটা নিয়ে তুমি হচ্ছে ত্রিভুজের বৈশিষ্ট্য বলবা, নিজে বের করবা। এটা a = 2 হলে এখান থেকে তুমি বৈশিষ্ট্যটা বের করবা। মানে বৈশিষ্ট্যটা কেমনে বের করে তোমার কিন্তু শেখানো হয়েছে, যে তুমি হচ্ছে এখান থেকে কি করবা, a বাহু, b বাহু, c বাহু বের করবা। দেন দেখবা এটা সমকোণী নাকি সমদ্বিবাহু, নাকি তোমার সমবাহু নাকি বিষমবাহু। বিষমবাহু মানে কি, তিনটা ত্রিভুজের দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হবে। আর আরেকটা হচ্ছে তোমার কি, a = কত আসবে? 16/3। a = কত? 16/3। তাহলে যদি তোমার এর ভ্যালু 16/3 হয় তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 16/3, 16/3 যোগ হচ্ছে কত? 3। আর b বিন্দুর স্থানাঙ্কটা আগেরটাই হবে, c বিন্দুর স্থানাঙ্ক আগেরটাই হবে। তো এখান থেকে তুমি এখন কি নির্ণয় করবা? তার বৈশিষ্ট্যটা নির্ণয় করবা। অঙ্কটা একটু বড় হবে, তার বৈশিষ্ট্য তুমি এখান থেকে নির্ণয় করবা। তো এই দুটার মধ্যে আমার জানা মতে একটা সমকোণী হবে, এটা সমকোণী হওয়ার সম্ভাবনা বেশি, আর আরেকটা হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কী হবে? ভিন্ন ভিন্ন আসবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার সিকিউ প্রশ্নের খ বা গ এর জন্য, খুবই ইম্পর্টেন্ট 4 মার্কের জন্য, যে তোমাকে এর মানটা বের করতে হবে। দেন এর মানটা বের করার পরে সেখানে স্থানাঙ্কের মধ্যে বসাইতে হবে এর মানটা। তারপর তারা তোমাকে বলবে যে ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে তোমাকে অ্যাকচুয়ালি দুইটা ক্ষেত্রফল নির্ণয় করা লাগতেছে। আবার যদি তোমাকে বলে যে ত্রিভুজটার বৈশিষ্ট্য নির্ণয় করো, তার মানে তোমাকে ওই এর মান দিয়ে তোমাকে দুই ধরনের ত্রিভুজের বৈশিষ্ট্য তোমাকে বের করতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর আসি আমরা পরবর্তীতে। দেখো পরবর্তীতে আসলে একেবারে সহজ 8 নাম্বার। 8 নাম্বারটা আমরা কিন্তু এর আগে করে আসছি। বলছে পদ্ধতি 2 ব্যবহার করে। ভাই পরীক্ষার সময় থাকবে না যে পদ্ধতি 1 পদ্ধতি 2, পরীক্ষায় বলে দিবে যে কোন নিয়মে করতে হবে। পদ্ধতি 2 মানে বোঝাচ্ছে ওই যে আমরা যে শীর্ষবিন্দুতে যে করে আসছিলাম সেটাই। তো এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা করতে পারি। 8-এর গ বাদ দেওয়ার কি দরকার, 8-এর গ করে দিলাম। পদ্ধতি 2, তার মানে চতুর্ভুজের ক্ষেত্রফল। একটু আগে আমরা এরকম টাইপের অঙ্ক করে আসছি। হাফ, শীর্ষবিন্দুগুলো এক এক করে বসাও। 0, 1, -3, -3, -3, -3, তারপর হচ্ছে কত 4, 3, 4, 3, তারপরটা কত 5, 1, 5, 1, আবার কত লিখবা 0, 1। দেন এখন তুমি এটাকে ক্যালকুলেশন করলে কি পাই যাবা? ক্ষেত্রফলটা পেয়ে যাবা। তো এটা একেবারেই সহজ, একেবারেই সহজ। এরকম টাইপের অঙ্ক বুঝতে পারতেছো, পরীক্ষা আসবে নাকি আসবে না যা শিখে রাখো। ক নাম্বারে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, এর বাইরে কিন্তু আসবে না। এরপর আমরা চলে আসি হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার, তাহলে আমি একটু বলে দিই তোমাকে, তুমি বইয়ের মধ্যে একটু স্টার চিহ্ন দিয়ে দাও। বইয়ের মধ্যে তুমি হচ্ছে এই দুটা এখনই স্টার চিহ্ন দিয়ে দাও। তোমার 6 আর 7 নাম্বার এই দুটাকে এখন স্টার চিহ্ন দিয়ে দাও। যদিও তোমার 4-5 ইম্পর্টেন্ট, কিন্তু 4-5 আমাদের খুব সহজ লাগছে, বাট 6 আর 7 একটু বড় এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দিয়ে দাও বইয়ের মধ্যে 3টা। ওকে, এবার আমরা চলে আসি এই পেজে লাস্ট অঙ্ক 9 নাম্বার। এরপর আমাদের অন্য পেজে 10 নাম্বারে যাব। 9 নাম্বার কি বলছে দেখাও যে এই যে 4টা তোমার শীর্ষবিন্দু দেওয়া আছে, 5টা শীর্ষবিন্দু,
বলছে শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক প্রমাণ করতে বলছে, মানে 11 বর্গ একক আমাকে নিয়ে আসতে হবে। ভাই আমরা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজের জন্য যে সূত্রটা শিখে আসছি শীর্ষবিন্দু দিয়ে, এটা পঞ্চভুজ ষষ্ঠভুজ সবার জন্য এটা সত্য, সবার জন্য সত্য। তাহলে সেটা কি ভাইয়া? ওই যে শীর্ষবিন্দু দিয়ে তোমাকে তারা 9 নাম্বারটা বলছে। 9 নাম্বারের মধ্যে তুমি আগে বিন্দুগুলো লিখলা, এরপর তুমি লিখবো হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হাফ, হাফ দেওয়ার পরে তোমার এই যে 5টা বিন্দু বলছে 2, -3, 2, -3, তারপর কত বলছে 3, -1, 3, -1, তারপর কত বলছে 2, 0, 2, 0, তারপর কি বলছে -1, 1, -1, 1, তারপর কি বলছে -2, -1, এরপর আবার কি বলবা 2, -3, 2, -3। মানে দেখো এখানে 5টা বিন্দু দেওয়া আছে A B C D E, 5টা বিন্দু, এবং পরে আবার এটাকে রিপিট করতে হবে। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কীভাবে বের করা শিখছিলাম? এবার আর গুণ করেন, -2, 0, 2, +1, +6, ফর্মুলার মাইনাস দিয়ে দাও, এভাবে গুণ করো, -9, -2, 0, -2, -2। এখন জাস্ট তুমি যোগ বিয়োগ করো, তাহলে দেখো তো কত হয়, 2 আর 2 কাটাকাটি, 6 আর 1 7, 7 মাইনাস, তাহলে এখান থেকে তোমার হচ্ছে -9, -2 মানে -6, -15 মানে হচ্ছে +15, তাহলে এখান থেকে কত হচ্ছে তোমার হাফ ইন্টু হচ্ছে 22 মানে হচ্ছে 11, এবং এই 11 বর্গ এককে তোমাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। প্রুফড, এটা কিছুই না আসলে, 5টা শীর্ষবিন্দু দিয়ে দিচ্ছে, দেন বলছে এটার ক্ষেত্রফল 11 বর্গ একক হবে। তুমি এই ক্ষেত্রফল বের করছে, 11 বর্গ একক বের হয়ে গেছে, তার মানে প্রমাণ। একবারে সহজ অঙ্ক, 9 নাম্বারটা। এরপর চলে আসি হচ্ছে আমরা আমাদের পরবর্তী অঙ্কের মধ্যে। তো পরবর্তী অঙ্কটা হচ্ছে তোমাদের বইয়ের 257 নাম্বার পেজ, 10 নাম্বার ম্যাথ। এই 10 নাম্বার ম্যাথটা কিন্তু আমি তোমাদের করে দিব না, আমি তোমাকে জাস্ট হিন্টস দিব, দেখবো তোমরা পারো কিনা। অনেক তো অঙ্ক করে দিলাম, তাই না? তো অঙ্কটা তোমরা একটু পড়ে দেখো, তোমার বইয়ের অঙ্কটা একটু পড়ে দেখো। সেখানে এইভাবে বলা আছে যে তুমি একটা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা, আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা। দেন বলা আছে চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। সেখান থেকে তোমাকে অজানা একটা বিন্দুর ভুজ বা কোটি বের করতে বলবে, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আগে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আরেকটা কথা, এখানে বলা আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। তো এই লাইনটা দেখে ভয় পাবা না, ওই যে তোমাদের শিখেছিলাম না যে ABCD অনুযায়ী আমরা আগালে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে যাব, এটা কিন্তু তোমাকে প্রথমের দিকে আমি দেখাই দিচ্ছি। তাহলে আমি প্রথমে হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, ABCD এর ক্ষেত্রফল নির্ণয় করব, ABCD এর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সূত্র হচ্ছে 3/4 লিখতে হবে, তারপর তোমাকে লিখতে হবে -4, 2, তারপর তোমাকে লিখতে হবে হচ্ছে 6 - 1, তারপর লিখতে হবে কত P3, আবার লিখতে হবে কি 3 আর 4। এখন তুমি ভাই এটাকে ক্যালকুলেশন করবা। তো এখানে কিন্তু ভাই P আছে, তার মানে এখানে P যুক্ত তুমি একটা হচ্ছে এখানে রাশি পাবা, ঠিক আছে? এরপর তুমি কি করবা? এরপর তুমি হচ্ছে ABC এর ক্ষেত্রফল নির্ণয় করবা, ABC এর ক্ষেত্রফল, দেখো বলে দিচ্ছে ABC এর ক্ষেত্রফল, ABCD এর ক্ষেত্রফল, ABC এর ক্ষেত্রফল। তুমি যখন ABC এর ক্ষেত্রফল নির্ণয় করবা তখন কিন্তু আর কোনো P থাকবে না। দেখো A হচ্ছে কত 3, 4, -4, 2, 6, -1, D লেখার দরকার নেই। আবারও তোমাকে হচ্ছে 3 আর 4 তোমাকে রিপিট করতে হবে। তারপরে তুমি এখান থেকে কিন্তু একটা সংখ্যা পাবা, একটা মান পাবা। তার মানে এটার ক্ষেত্রফলের সাথে একটা P যুক্ত থাকবে, এটার ক্ষেত্রফলের সাথে কোনো P থাকবে না, একটা মান থাকবে, একটা সংখ্যা থাকবে। এরপর তুমি লিখবা হচ্ছে শর্ত মতে। এবার তুমি কি লিখবা? শর্ত মতে কি লিখবা? ABCD এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, 2 ইন্টু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এখন তুমি যদি এখানে সমাধান করো তাহলে ভাইয়া তুমি এখান থেকে হচ্ছে P এর মানটা পেয়ে যাবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে চতুর্ভুজের ক্ষেত্রফলও বের করতে হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে হচ্ছে। দেন আমরা যে শর্তটা শিখলাম সেই শর্তটা যদি এখানে অ্যাপ্লাই করতে পারি দুটো ক্ষেত্রফলের ক্ষেত্রে, তাহলে আমরা হচ্ছে এখানে P এর মানটা পেয়ে যাবো। এটাই বলছে, একবারই সিম্পল। শুধুমাত্র ভাইয়া এই ক্যালকুলেশনগুলো তোমাকে করতে হবে, কারণ সব অঙ্কই যদি আমি তোমাকে ক্যালকুলেশন সহ করে দিই তুমি জীবন অঙ্ক শিখতে পারবে না। তুমি হয়তো আমার কাছে শিখতে পারতেছো, কিন্তু যদি হাতে কলমে না করো তাহলে কিন্তু মেইন পরীক্ষার হলে গিয়ে কিন্তু পারবা না, জায়গায় আটকে যাবা। তো এই জন্য অবশ্যই
অঙ্ক নোট করতেই হবে খাতার মধ্যে, এবং এই অভ্যাসটা তোমাকে এইচএসসিতে অনেক এগিয়ে রাখবে। তোমার যদি অঙ্ক করার অভ্যাস না থাকে, যদি খালি মনে হয় যে ভাই অঙ্ক করে দিচ্ছি, ওটা দেখলাম আর গাইড দেখলাম হয়ে গেল, না, তোমাকে অবশ্যই অঙ্ক খাতায় নিজের হাতে করতে হবে, এবং আমার সলভ না দেখে, গাইডের সলভ না দেখে নিজে নিজে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের বইয়ে 10টা অঙ্ক। এখন আমরা দেখব আমাদের এসএসসি বোর্ড পরীক্ষাতে আসলে কোন টাইপের এমসিকিউ বেশি আসে। তো আমরা দেখব যে এখান থেকে আসলে ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু বেশি আসে পরীক্ষাতে। ত্রিভুজের ক্ষেত্রফল যেমন এখানে ম্যাক্সিমাম যত অঙ্ক আছে বলছে যে শীর্ষবিন্দু বিশিষ্ট এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আবারও বলছে পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, মানে ম্যাক্সিমামে হচ্ছে তোমাকে তারা ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। তো বুঝতে পারছো যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা মানে কি, একেবারে সহজ। তো তুমি ক্ষেত্রফলের সূত্র ইউজ করো অথবা শূন্যকরণ পদ্ধতি ইউজ করো, পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে। আমি শূন্যকরণ পদ্ধতি ইউজ করব, তার মানে এখানে 0 0 বানাই দিলাম, তার মানে কি করছি -3 আর -2 নিচ্ছি, এখানে হচ্ছে -3 -2 নিব, তাহলে কত হবে 3, আর এখানে কত হবে 3, এখানে তুমি সেম -3 -2, তাহলে কত হচ্ছে -4 আর হচ্ছে কত 2, তাহলে এখন তুমি কি বলবা 3 3 -4 2, আর সামনে একটা কি লিখবা হাফ লিখবা, তাহলে হাফ, 3 2 6 মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, তাহলে এখানে কত হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 18, মানে কত 9, তারপরে 9 বর্গ একক হচ্ছে অঙ্কের অ্যান্সার। সময় লাগবে না খুব একটা বেশি শর্টকাটে করতে গেলে। এটা তুমি কি করবা, সেম নিয়মে করবা, সেম নিয়মে করবা। তারপর দেখো এখানে তোমার একটা 0/0 আছে, তার মানে তুমি এটাকে বাদ দিয়ে দাও, তার মানে তুমি বলবা 7 0 0 1, এই দুটাকে নিয়ে তুমি জাস্ট করো, কারণ তোমাকে তারা একটা অলরেডি 0 0 দিয়ে দিছে, তার মানে অঙ্কটা তোমাকে কোনো কিছু যোগ বিয়োগ করা লাগবে না, 0 0 আছে ওটাকে বাদ দিয়ে দাও, বাকি দুটো নিয়ে ক্যালকুলেশন করো, 7 একে 7 0, তার মানে 7/2, অ্যান্সার হচ্ছে কত 7/2। দেখছো কত সহজ, শুধু তোমাকে নিয়ম জানতে হবে। তো এরই মাধ্যমে হচ্ছে আমাদের 11.2 শেষ হলো, এরপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের 11.3-তে। তো আমি আশা রাখতে পারি যে 11.2-এ তোমার বইয়ের মধ্যে যে 10টা অঙ্ক ছিল সেটা তুমি বুঝতে পারছো, কয়েকটা হোমওয়ার্ক দিছি সেগুলো তোমাকে করতে হবে, এবং যে শর্টকাটটা তোমার দরকার ছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, সেই শর্টকাটটা আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। তো আশা করা যায় যে এই চ্যাপ্টার থেকে এখন তোমাকে যে কোনো অঙ্ক দিক, যাই দিক, তুমি অবশ্যই করতে পারবা। তোমার টেস্ট পেপারে অঙ্ক বলো, তোমার বোর্ড পরীক্ষায় আসা অঙ্ক বলো, তোমার স্কুলের পরীক্ষা বলো, সব পরীক্ষাতে তুমি A to Z করতে পারবা, ঠিক আছে?